আচ্ছা, শুরু থেকে একটু আসি, একদম ফার্স্টের থেকে, তাহলে রেকর্ডিং এর মধ্যে চলে আসবে। প্রথমত জৈব যৌগকে ভাগ করছিলাম হলো তোমার চার ভাগে, যে এই চার ভাগে পড়াবো জৈব যৌগের প্রথমে নামকরণ, তারপর সমানতা, তারপর কিছু বেসিক জিনিসপত্র, তারপরে হলো মেইন পড়া শুরু মানে হলো রিয়েকশন। নামকরণের মধ্যে এনতে কোশ্চেন হলো গিয়ে শুধু এমসিকিউ আর কতে আসে। সমানতা থেকে সব জায়গায় প্রশ্ন আসে, ক খ গ ঘ এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট টপিক। বেসিক থেকে কতে খতে এমসিকিউতে আসে, রিয়েকশন থেকে শুধু গ এবং ঘ আসবে। তো নামকরণ শুরু করছিলাম। নামকরণের মধ্যে এলিফ্যাটিক যুগের নামকরণ, অ্যারোমেটিক যুগের নামকরণ। অ্যারোমেটিক যুগের নামকরণ পরীক্ষা আসে না, তারপর বই আছে, দুই একটা দেখবো আর কি। আর এলিফ্যাটিক যুগের নামকরণ হলো পরীক্ষা আসে, এখান থেকে একটা কোশ্চেনই আসবে এমসিকিউতে। এলিফ্যাটিক যুগের নামকরণের জন্য, সকল এলিফ্যাটিক যুগের নামকরণের জন্য তিনটা নিয়ম, চারটা নিয়ম। প্রথমত ওই যৌগটা তোমার চিনতে হবে, কার্যকরী মূলক দেখে তুমি যৌগটাকে চিনবা। দুই নম্বর হলো প্রধান কার্বন শিকল নির্বাচন করতে হবে। তিন নম্বর হলো কার্বন নাম্বারিং করতে হবে। চার নম্বর হলো নামকরণ পূর্ণ করতে হবে। এবার আমি চারটা ব্যাখ্যা দিছিলাম। যে এক নং এর ব্যাখ্যা, যে তুমি যৌগটা কিভাবে চিনবা, ডাবল বন্ড থাকলে অ্যালকিন, আর সিএইচও থাকলে অ্যালডিহাইড, সিও থাকলে কিটোন, এই কার্যকরী মূলক দেখে তুমি যৌগটাকে চিনতে পারবা। দুই নং ছিল হইলো প্রধান কার্বন শিকল নির্বাচন। প্রধান কার্বন শিকল নির্বাচন করার ক্ষেত্রে দুইটা নিয়ম বলছি, যে কার্যকরী মূলক সহ সর্বোচ্চ কার্বন সংখ্যা নিয়ে গঠিত শিকল হবে প্রধান কার্বন শিকল। তো যদি এমন হয় যে একাধিক কেস থাকে যেখানে কার্বন সংখ্যা সমান হয় প্রধান কার্বন শিকলে, তখন আমি ওইটাকেই প্রধান কার্বন শিকল হিসেবে নিব। যেটাকে প্রধান কার্বন শিকল হিসেবে নিলে আমার যেটাকে প্রধান কার্বন শিকল হিসেবে নিলে আমার শাখাগুলো ছোট ছোট হয়। এই ছিল প্রধান কার্বন শিকল। তিন নং ব্যাখ্যা যেটা বললাম, যে কার্বন নাম্বারিং। কার্বন নাম্বারিং এর ক্ষেত্রে তিনটা প্রায়োরিটি আছে। ফার্স্ট প্রায়োরিটি হলো কোন দিক থেকে কার্যকরী মূলক আছে। সেকেন্ড প্রায়োরিটি, যদি আমি দেখি দুই দিক থেকেই কার্যকরী মূলক আছে, তখন প্রায়োরিটি দুই হলো, তখন দেখবা যে কোন দিক থেকে শাখা শিকল শাখা শিকল তুলনামূলক কাছে। যদি দেখো যে দুই দিক থেকেই শাখা শিকল তুলনামূলক কাছে, তখন চলে যাবে প্রায়োরিটি তিনে। তখন চলে যাবে প্রায়োরিটি তিনে। প্রায়োরিটি তিন হলো যে তখন দেখবা কোন দিক থেকে কোন দিক থেকে শাখা শিকল তুলনামূলক বেশি। শাখা শিকল তুলনামূলক বেশি। এই তিন নম্বর প্রায়োরিটি দিয়েও যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো, তখন তুমি যে কোনো একদিক থেকে নামকরণ করলেই হবে। তাহলে প্রায়োরিটি ক্ষেত্রে তিনটা প্রায়োরিটি দেখলাম। এক হলো কোন দিক থেকে কার্যকরী মূলক কাছে, যদি এটাতে না পারি তখন কোন দিক থেকে শাখা শিকল কাছে, যদি এতে না পারি তাহলে কোন দিক থেকে শাখা শিকল তুলনামূলক বেশি। এবার আসলে হলো লাস্ট একটা হচ্ছে যে নামকরণ পূর্ণকরণ, লাস্ট স্টেপ, স্টেপ নাম্বার 4, 4 নং এর ব্যাখ্যা। যে এবার তুমি নামকরণ পূর্ণ করবা। নামকরণ পূর্ণ করার ক্ষেত্রে নামকরণ পূর্ণকরণের ক্ষেত্রে তিনটা অংশ থাকবে নামকরণের। একটা হইলো প্রিফিক্স, তার সাথে থাকবে ওয়ার্ড রুট, আর তার সাথে হইলো সাফিক্স। এই যে প্রিফিক্স, এই প্রিফিক্সের জায়গায় বসবে হলো শাখা শিকল। এই যে ওয়ার্ড রুটের জায়গায় বসবে হলো কার্বন সংখ্যা। এই যে সাফিক্সের জায়গায় বসবে হলো কার্যকরী মূলক। তো এই যে প্রিফিক্স শাখা শিকল, এইখানে এই শাখা শিকল প্রিফিক্সের ব্যাখ্যায় আসে। দেখো প্রিফিক্সের জায়গায় প্রিফিক্স হিসেবে বসতে পারে তোমার কি কি বসতে পারে, প্রিফিক্স হিসেবে কি কি বসতে পারে। প্রিফিক্স হিসেবে আর বসতে পারে। আর মানে হলো অ্যালকাইল। অ্যালকাইল হলো যে তোমার
একটা অ্যালকেন থেকে, যেমন ধরো মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন তুমি সরায় দাও, তাহলে উৎপন্ন হয় CH3, একটা হাত ফাঁকা। এটা বলা হয় মিথাইল। অর্থাৎ তুমি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে যে মূলকটা তৈরি হয় এটা বলা হয় অ্যালকাইল। তো এদিকে যৌগের নাম লিখি, আর এদিকে লিখি প্রিফিক্স হিসেবে নাম। প্রিফিক্স হিসেবে নাম। যদি আর থাকে, তাহলে প্রিফিক্স হিসেবে নাম হলো অ্যালকাইল। যদি এক্স থাকে, প্রিফিক্স হিসেবে নাম হলো হ্যালো। এক্স মানে হলো হ্যালোজেন, হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেন মিন্স হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা। যদি NO2 থাকে, তাহলে প্রিফিক্স হিসেবে নাম হইলো নাইট্রো। যদি NH3 থাকে, NH2 যদি থাকে, তাহলে প্রিফিক্স হিসেবে নাম হইলো অ্যামিনো। আচ্ছা, তাহলে এই হইলো বিভিন্ন যৌগের নাম, এবং তারা যখন শাখা হিসেবে থাকবে, শাখা শিকল বা প্রতিস্থাপক হিসেবে থাকবে, তখন তাদের শাখা শিকল হিসেবে নাম বা প্রিফিক্স হিসেবে নাম। আর থাকলে তার নাম হবে অ্যালকাইল। অ্যালকাইলের নাম অ্যালকাইলই হয়, হ্যালোজেন হয়ে যায় হ্যালো, যেমন ক্লোরো, ব্রোমো, আয়োডো, ফ্লোরো, এরকম। NO2 হলো হয়ে যায় নাইট্রো, NH2 হয়ে যায় অ্যামিনো। আচ্ছা, এইগুলো প্রিফিক্স। এরপর আসো ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটের ক্ষেত্রে, যে ওয়ার্ড রুট তো কার্বন সংখ্যা ইন্ডিকেট করে কত কার্বন আছে। যদি এদিকে ঘরটা এরকম হবে যে কার্বন সংখ্যা কত হলে তার নাম কি হয়। কার্বন সংখ্যা কত হলে তার নাম কি হবে। কার্বন সংখ্যা যদি 1 হয়, তার নাম হবে মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয়, তাহলে তার নাম হবে ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয়, তাহলে তার নাম হবে প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয়, তার নাম হবে বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয়, তার নাম হবে পেন্ট। কার্বন সংখ্যা যদি 6 হয়, তার নাম হবে হেক্স। কার্বন সংখ্যা যদি 7 হয়, তার নাম হবে হেপ্ট। কার্বন সংখ্যা যদি 8 হয়, তার নাম হবে অক্ট। কার্বন সংখ্যা যদি 9 হয়, তার নাম হবে নন। কার্বন সংখ্যা যদি 10 হয়, তার নাম হবে ডেক। এবার লাস্ট সাফিক্স। সাফিক্স হলো কার্যকরী মূলক। উম, কার্যকরী মূলককে হিসেব, মানে সাফিক্সে কার্যকরী মূলকটা বসবে আর কি। তো কোন কার্যকরী মূলক বসলে কি নাম হয় সেটা জানতে হবে। যে কার্যকরী, তাহলে এটা লিস্টটা হবে কার্যকরী মূলক। কোন কার্যকরী মূলক থাকলে তার নাম কি হবে। এটা আসলে কোন কার্যকরী মূলক হলে ওই নামের শেষে কি যুক্ত হবে। নামের শেষে সাফিক্স তো নামের শেষে যুক্ত হয়। তো কোন কার্যকরী মূলকের জন্য যৌগটার নামের শেষে তুমি কি যোগ করবা। অ্যালকেন যদি হয়, অ্যালকেনের, এটা লিস্টটা একটু সুন্দর করে করি, যে মাঝখানে তার সংকেতটাও দিয়ে দিই। তাহলে কার্যকরী মূলক জিনিসটা এমন হবে, এদিকে দিয়ে হলো সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী। এদিকে দিয়ে দিই কার্যকরী মূলক, কার্যকরী মূলক। আর এদিকে হলো নামের শেষে। যেমন অ্যালকেনের কার্যকরী মূলক হলো কার্বন, কার্বন, সিঙ্গেল বন্ড, নামের শেষে থাকে এন। তারপর অ্যালকিনের কার্যকরী মূলক হলো কার্বন, কার্বন, ডাবল বন্ড, নামের শেষে থাকে হলো ইন। তারপর অ্যালকাইনের কার্যকরীমূলক হলো কার্বন, কার্বন, ট্রিপল বন্ড, নামের শেষে থাকে হলো আইন। অ্যালকোহল কার্যকরীমূলক OH,
নামের শেষে থাকে হলো অল অথবা নল, নল অথবা অল, নল অথবা অল। নল কখন হবে? একটা ওয়েজ থাকলে হবে নল, একাধিক ওয়েজ থাকলে হবে অল। এরপর অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরীমূলক হলো CHO। অ্যালডিহাইডের নামের শেষে থাকে হলো ন্যাল অথবা অ্যাল। তারপর জৈব কিটোন, কিটোন কার্বন অক্সিজেন ডাবল বন্ড, দুই হাত ফাঁকা। কিটোনের নামের শেষে থাকে নোন অথবা ওন। এরপর জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হইল COOH। জৈব অ্যাসিডের নামের শেষে থাকে নয়িক অ্যাসিড অথবা অয়িক অ্যাসিড। তাহলে প্রথমত নামকরণ পূর্ণকরণের ক্ষেত্রে শিখলাম হলো প্রিফিক্স সম্পর্কে। নামকরণ পূর্ণকরণ করবো হলো ফার্স্টে প্রিফিক্স লিখবো, এরপরে ওয়ার্ড রুট, তারপর হলো সাফিক্স। প্রিফিক্সের মধ্যে বসতে পারে অ্যালকাইল, নাইট্রো, হ্যালোজেন, অ্যামিনো। ওয়ার্ড রুটের মধ্যে, ওয়ার্ড রুটের মধ্যে হলো কার্বন সংখ্যা কত হইলে তার নাম কি হয়, এক হইলে মিথ, চার হইলে বিউট, এরকম। সাফিক্সের মধ্যে বসবে হলো কার্যকরীমূলক এবং কোন কার্যকরীমূলকের জন্য নামের শেষে কি যুক্ত হবে এটা মনে রাখতে হবে। অ্যালকেনের জন্য অ্যান, অ্যালকিনের নামের শেষে ইন, অ্যালকাইনে আইন, অ্যালকোহলের নল বা অল, অ্যালডিহাইডের নেল বা এল, কিটোনের নোন বা ওন, জৈব অ্যাসিডে নয়িক অ্যাসিড বা অয়িক অ্যাসিড। এই হলো নামকরণের পুরো সবকিছু। এতটুকু পারলে সব যোগে নামকরণ পারবা। এতটুকু পর্যন্ত বুঝছো? বুঝছি। এবার কাজ হইলো যে অ্যালকেন থেকে শুরু করে জৈব অ্যাসিড পর্যন্ত টানা কয়েকটা এক্সাম্পল দেখবো। আর এরপরে হলো যে একটা যৌগের মধ্যে যদি একাধিক কার্যকরীমূলক থাকে তখন নামকরণ কেমন হবে, এবং এটাই পরীক্ষা সবচেয়ে বেশি আসে। তারপর ফার্স্টে অ্যালকেন থেকে আসি। অ্যালকেন, CH3, CH2, CH3, 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 CH2, CH, C2H5, CH3, CH3, CH3। এই উদাহরণটা, এইখানে প্রধান কার্বন শিকল আমি যদি এইভাবে নেই, 1 2 3 4 5, কিন্তু যদি আমি প্রধান কার্বন শিকল এইভাবে নেই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ দেখছো এই যে এইভাবে নিলে কিন্তু 7। এবং তখন আমার একটা বড় গ্রুপ থাকে, সেটা হলো এই যে এই গ্রুপটা দেখো, যে নাম হলো 3 কার্বনের একটা গ্রুপ। এবং আমার তখন কিন্তু প্রধান কার্বন শিকল হচ্ছে কিন্তু 7 কার্বনের, 1 2 3 4 5 6 7। আমার কিন্তু অল্টারনেটিভ আরেকটা রাস্তা আছে 7 কার্বন নেওয়ার। সেটা হলো আমি যদি এইভাবে 7 কার্বন নেই, 1 2 3 4 5 6 7, এবং তখন কিন্তু আমার আগের বার তো আমার 3 কার্বনের শাখা হয়ে গেছিল, এখন কিন্তু আমার শাখাটা হয়েছে সর্বনিম্ন 2 কার্বনের। তো আমি বলছিলাম যে তোমার হাতে যদি একাধিক অপশন থাকে, যে প্রধান কার্বন শিকল একাধিক কার্বন মানে সর্বোচ্চ কার্বন নিয়ে তোমার যদি একাধিক অপশন থাকে, তাহলে তুমি ওই অপশনটাকে নিবা, যে অপশনটাকে নিলে তোমার শাখাগুলো ছোট ছোট হবে। আগের যে সোজা স্ট্রেইট নিলে আমার যেই প্রধান কার্বন শিকল হয়, তখন আমার শাখাটা 3 কার্বনের হয়। তো আর কিন্তু আমি যদি এইভাবে নিই তাহলে আমার শাখাটা সর্বনিম্ন 2 কার্বনের হয়। এই জন্য এটা হবে প্রধান কার্বন শিকল। এবার নাম্বারিং, কার্বন নাম্বারিং। কার্বন নাম্বারিং করার ক্ষেত্রে কোন দিক থেকে কার্যকরীমূলক কাছে? অ্যালকেনের মধ্যে তো কোনো কার্যকরীমূলক নাই, সিঙ্গেল বন্ডই হলো তার কার্যকরীমূলক, তো এখানে কার্যকরীমূলকের ব্যাপারটা আসবে না। তাহলে 1 নম্বর প্রায়োরিটি হইলো না, তাহলে 2 নম্বর প্রায়োরিটি হইলো কোন দিক থেকে শাখা শিকল কাছে। উপর থেকে আসলে এক, উপর থেকে আসলে, উপর থেকে আসলে 1
2-এ এসে শাখা, উপর থেকে যদি আসি, উপর থেকে আসলে 1, 2-এ আসলে শাখা, নিচে থেকে আসলে 1, 2-এ আসলে শাখা, তাহলে দুই দিক থেকে কিন্তু শাখা শিকল তুলনামূলক আছে। তখন আমি যাব প্রায়োরিটি 3-এ। প্রায়োরিটি 3-এ বলছে কোন দিক থেকে শাখা শিকল তুলনামূলক বেশি। উপর থেকে আসলে 2 নম্বর কার্বনে একটা শাখা, কিন্তু নিচ থেকে আসলে 2 নম্বর কার্বনে 2টা শাখা। তাহলে কার্বন নাম্বারিং করবো আমি নিচের থেকে। তাহলে নিচে থেকে করলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। কার্বন নাম্বারিং করা শেষ। এবার নামকরণ পূর্ণ করব। নামকরণ পূর্ণ করার ক্ষেত্রে আসবে হলো প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। তাহলে প্রিফিক্স হিসেবে আছে কে কে? প্রিফিক্স হিসেবে আছে হলো এই যে একটা ইথাইল আছে, এদিকে একটা মিথাইল আছে, এদিকে একটা মিথাইল আছে, এদিকে একটা ইথাইল আছে, এদিকে একটা মিথাইল আছে, এদিকে একটা মিথাইল আছে। তাহলে আমার দুই টাইপের প্রতিস্থাপক আছে, একটা হলো মিথাইল আর একটা হলো ইথাইল। এরকম ভাবে লিখবা। দেন আলফাবেটিক অর্ডারে আগে হলো কিন্তু ইথাইল। তাহলে প্রিফিক্সের ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় মনে রাখতে হবে। প্রিফিক্সের ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় মনে রাখবা। এক হলো আলফাবেটিক অর্ডার, আলফাবেটিক অর্ডার যদি একাধিক থাকে তখন হলো আলফাবেটিক অর্ডার। এবং প্রিফিক্সের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, সংখ্যা সহ, মানে কার্বন সংখ্যা সহ বসাতে হবে। কেমন? এই যে উদাহরণটার মধ্যে দুই টাইপের পাইছি শাখা, একটা হলো মিথাইল আর একটা হলো ইথাইল। মিথাইল এবং ইথাইলের মধ্যে আলফাবেটিক অর্ডারে আগে হলো ইথাইল, এই জন্য আমি ইথাইলকে আগে লিখবো। এবং ইথাইলটা কত নম্বর কার্বনে আছে? ইথাইল আছে 5 নম্বর কার্বনে, ইথাইল আছে 3 নম্বর কার্বনে। তাহলে হবে 3,5, দুইটা থাকলে হবে ডাই, তাহলে 3,5 ডাই ইথাইল, 3,5 ডাই ইথাইল। এরপরেও আমি লিখবো হলো মিথাইল। মিথাইল আছে 2 নম্বর কার্বনে আছে 2টা, তারপর 6-এ আছে একটা, 5-এ আছে একটা। এটাকে এইভাবে লিখতে হবে, 2-এ 2টা আছে মানে 2,2, 3-এ আছে একটা, না 3-এ নাই, মানে 5-এ আছে একটা, 6-এ আছে একটা, তাহলে 5,6 টেট্রা মিথাইল। আমার প্রিফিক্সের কাজ শেষ। এবার ওয়ার্ড রুট। কয় কার্বনের শিকল? 7 কার্বনের। মানে 7 কার্বনের শিকল হলে তার নাম হয় হেপ্ট, হেপ্ট। আর সাফিক্স হিসেবে এটা একটা অ্যালকেন, অ্যালকেনের নামে শেষে থাকে এন, তাহলে হেপ্ট যোগ এন মিলে হয় হইলো, তাহলে হেপ্ট যোগ এন মিলে হয় হেপ্টেন। তাহলে টেট্রামিথাইল হেপ্টেন, এইভাবে নামকরণ করতে হবে। অ্যালকেন বুঝছো? বুঝছি। এবার আসলে অ্যালকিন। আমি এখানে সব কঠিন গুলোই করাই যাচ্ছি, মানে যেগুলা সমস্যা হয় ওগুলাই উদাহরণ হিসেবে নিতেছি আর কি। এরপর আসলে অ্যালকিন, এর চেয়ে কঠিন নামকরণ কোনো নাই আর কি, মানে প্রত্যেকটার মধ্যেই আমি ওগুলাই নিব যেগুলা কঠিন আর কি, যেগুলো সমস্যা হওয়ার কথা। অ্যালকিনের থেকেও একটা প্র্যাকটিস করি, যে CH3, CH, C, CH3, তার ফার্স্টে এটা নেই, CH3, CH2, CH2, C, double bond, CH2, CH2, CH, CH3, CH3। তো এই অ্যালকিনটা নামকরণ করবো। নামকরণ করার ক্ষেত্রে তুমি ফার্স্টে তোমার মাথায় আসতে পারে যে ভাই এটা হলো প্রধান কার্বন শিকল, কারণ 1, 2, 3, 4, 5, 6 7 কার্বনের শিকল। কিন্তু না, প্রধান কার্বন শিকলের সংজ্ঞায় তুমি পড়ছো যে কার্যকরী মূলক সহ সর্বোচ্চ কার্বন সংখ্যাই হবে প্রধান কার্বন শিকল। আমার এখানে কার্যকরী মূলক হইলো এতক্ষণ যাবত ছিল না, অ্যালকেন পর্যন্ত ছিল না, কিন্তু অ্যালকেন পরবর্তী সবগুলোতে তো কার্যকরী মূলক আছে। তাহলে কার্যকরী মূলককে অন্তর্ভুক্ত রেখে সর্বোচ্চ কার্বন সংখ্যাই হবে প্রধান কার্বন শিকল। তাহলে কার্যকরী মূলক
CH2 এটাকে অন্তর্ভুক্ত রাখার পর আমি ডানে গেলে হয় 1 2 3 কার্বন, বামে গেলে হয় 1 2 3 কার্বন। তাহলে আমি ডানে বা বামে একদিকে গেলেই হবে। তাহলে এটা হলো প্রধান কার্বন। ও আচ্ছা, ডানে বা বামে একদিকে গেলেই হবে না, কেন হবে না আমি একটু ব্যাখ্যা করি। যে তুমি যদি এদিকে আইসা তুমি যদি বামে আসো, তাহলে তোমার এদিকে ডান পাশে যে শাখাটা তৈরি হয় ওটা 4 কার্বনের শাখা হয়। আর তোমার প্রধান কার্বন শিকল কয় হয়? 1 2 3 4 5, 5 কার্বনের প্রধান কার্বন শিকল হয়। আবার তুমি যদি ডানে যাও 1 2 3 4 5, সেখানেও 5 কার্বনের শিকল হয়। কিন্তু বামে আসলে শাখাটা হয় হলো 4 কার্বনের। কিন্তু তুমি যদি ডানে যাও তাহলে শাখাটা হয় হইলো মানে শাখাটা হয় হলো 3 কার্বনের। তো যদি তোমার হাতে মাল্টিপল অপশন থাকে, ওইটাকে প্রধান কার্বন শিকল তোমার নিতে হবে, যেটাকে প্রধান কার্বন শিকল নিলে শাখাগুলো ছোট ছোট হয়। তাহলে এটা হলো প্রধান কার্বন শিকল। এবার কার্বন নাম্বারিং করলে, আহ কার্বন নাম্বারিং এর ক্ষেত্রে 1 নম্বর প্রায়োরিটি ছিল কোন দিক থেকে কার্যকরীমূলক আছে। এখানে কার্যকরীমূলক আছে এবং কার্যকরীমূলক এই কার্বন থেকে কাছে। 1 2 3 4 5। তাহলে শাখা হিসেবে আছে দুই ধরনের শাখা, একটা আছে হলো প্রোপাইল আর একটা আছে হলো মিথাইল। আলফাবেটিক অর্ডারে আগে আসে হলো মিথাইল। তাহলে হবে 4 4 মিথাইল, 4 মিথাইল, এরপর 2 প্রোপাইল, 4 মিথাইল, 2 প্রোপাইল। আর যৌগটার ওয়ার্ড রুট মানে কত কার্বনের শিকল, 5 কার্বনের শিকল, তাহলে হবে হলো তোমার পেন্ট। এবং এটা নামের শেষে হবে হলো অ্যালকিন, অ্যালকিনের নামের শেষে থাকে হলো ইন। তাহলে তুমি বলতে পারো পেন্ট কয় নাম্বার আছে, এই কার্যকরীমূলকটা ওইটা উল্লেখ করতে হবে। তাহলে 1 নম্বরে আছে, তাহলে পেন্ট 1 ইন। কেউ চাইলে এতটুকু মতো বলার পর এটা বলতে পারে যে পেন্টিন, পেন্টিন 1 এভাবে বলা যায়, বা পেন্ট 1 ইন। এগুলো অ্যালকিনের নামকরণের নিয়ম। তাহলে ওই সাফিক্সের একটা বৈশিষ্ট্য কি? সাফিক্সের একটা বৈশিষ্ট্য হলো যে সংখ্যা সহ বসাইতে হবে। সংখ্যা, সাফিক্সের একটা বৈশিষ্ট্য হলো সাফিক্সটাকে প্রিফিক্সে যেরকম সংখ্যা সহ বসাই, সাফিক্সও সংখ্যা, সংখ্যা বলতে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা সহ বসাতে হবে। আচ্ছা, এবার হলো আরেকটা এক্সাম্পলে যাই। হচ্ছে CH3, CH, CH3, CH3, CH2, CH3, CH, double bond CH, CH, CH2, CH3, 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 CH3। স্ট্রেইট যদি আমি যাই তাহলে আমার প্রধান কার্বন শিকল হয় 1 2 3 4 5 6 7 8 9, এবং তখন আমার সর্বোচ্চ শাখা হয় 4 কার্বনের শাখা। আরো অপশন আমার কাছে থাকতে পারে, যে আমি যদি এইভাবে যাই তাহলে 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 7 8। আর সোজা গেলে 1 2 3 4 5 6 7, না সোজা যখন গেছিলাম তখন 8 কার্বন হয়েছিল আর কি, 1 2 3 4 5 6 7 8। স্ট্রেইট গেলেও 8 কার্বন হয়, এভাবে আসলেও 8 কার্বন হয়। তাহলে অবশ্যই আমি এটাকে নিব, কারণ শাখাগুলো যেন ছোট ছোট হয়। দেন কার্বন নাম্বারিং যদি করি, কোন দিক থেকে কার্যকরীমূলক কাছে, উপর থেকে আসলে 1 2 3 4 এসে কার্যকরীমূলক, বাম পাশ থেকে আসলে 1 2 3 4 এসে কার্যকরীমূলক, দুই দিক থেকেই কার্যকরীমূলক কাছে। তখন আমি সেকেন্ড অপশনে যাব। কোন দিক থেকে শাখা শিকল কাছে? বাম পাশ থেকে 2 নম্বর কার্বনের শাখা শিকল, উপর থেকে আসলে 2 নম্বর কার্বনের শাখা শিকল, দুই দিক থেকেই শাখা শিকল তুলনামূলক কাছে। তখন 3 নম্বর প্রায়োরিটি, কোন দিক থেকে শাখা শিকল বেশি? উপর থেকে শাখা শিকল বেশি, এই জন্য নামকরণ হবে উপর থেকে 1 2 3 4 5
6 7 8। সাফিক্স মানে প্রিফিক্স হিসেবে অনেকগুলা আছে। মিথাইল আছে, আছে ইথাইল আছে মিথাইল, ইথাইল। তো দুই টাইপের আছে, একটা হলো মিথাইল আর একটা হলো ইথাইল। আলফাবেটিক অর্ডারে আগে আসে হলো ইথাইল, তাহলে ইথাইল আছে হলো 3-এ, তাহলে 3 কমা আর একটা ইথাইল আছে হলো তোমার 6-এ, তাহলে 3,6 ডাই ইথাইল। এরপরে মিথাইল আছে হলো তোমার 2-এ আছে দুইটা, তাহলে 2,2। তারপর 6-এ আছে একটা, 7-এ আছে একটা, টেট্রা মিথাইল। কয় কার্বনের শিকল? 8 কার্বনের। তাহলে অক তাহলে 4 নাম্বার এবং 5-এর মধ্যে হলো ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ড আছে কিন্তু 4 এবং 5-এর মধ্যে, নিতে হবে সর্বনিম্নটাকে। তাহলে 4 এবং 5-এর মধ্যে ছোট হলো 4, তাহলে বলতে হবে অক্ট 4 ইন। অথবা এটুকু পর্যন্ত আসার পর বলা যায় অক্টিন 4। অ্যালকিনের নামকরণ বুঝছো? বুঝছি ভাইয়া, আগেরটা যে মনে হয় প্রথমে মিথাইল লিখছিলেন। আগেরটা প্রথমে মিথাইল লিখছি। হ্যাঁ, আগেরটা মিথাইল লিখছিলাম, ওই যে এখানে তো মিথাইলের প্রোপাইল ছিল। তাহলে মিথাইল আর হলো তোমার প্রোপাইল, এই দুইটার মধ্যে আলফাবেটিক অর্ডারে তো আগে আসে হলো তোমার, আলফাবেটিক অর্ডারে আগে আসে হলো মিথাইল আর কি, এম আগে আসে, এই জন্য আগে মিথাইল আসছিল। বুঝছি বুঝছি। আচ্ছা, এবার আসে অ্যালকাইন। অ্যালকাইন এবং অ্যালকিনের নামকরণ হুবহু সেম, এটা আর আমি লিখবো না। হুবহু হুবহু অ্যালকিনের মতো। তবে পার্থক্য শুধু হলো একটা জায়গায়, পার্থক্য হলো ইনের জায়গায় হবে হলো আইন। অ্যালকাইনো শেষ, এরপর আসো অ্যালকোহল। এবার আসো অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে নিলাম CH3, CH2, CH, CH2, OH, CH, CH3। এই উদাহরণটা নিলাম, বললাম নামকরণ করতে এটা। তাহলে প্রধান কার্বন শিকল হলো কার্যকরী মূলক সহ সর্বোচ্চ কার্বন সংখ্যা নিয়ে গঠিত শিকল। OH তো কার্বন না, তো ও তো কার্বন শিকলের মধ্যে থাকবে না। তাহলে ব্যাপারটা অ্যালকোহলের ক্ষেত্রে এমন হবে যে কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে কানেক্টেড, ওই কার্বনটা অবশ্যই প্রধান কার্বন শিকলের মধ্যে থাকতে হবে। তাহলে কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে কানেক্টেড, ওই কার্বনটা কার্যকরী মূলক প্রধান কার্বন শিকলের ভিতরে থাকতে হবে। অর্থাৎ এই কার্বনকে আমার প্রধান কার্বন শিকলের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। তাহলে এখন আমার প্রধান কার্বন শিকল হইতে পারে একদম, এটা হইতে পারে 1 2 3 4 কার্বনের শিকল। এবং তখন কিন্তু আমার শাখাটা হয় হলো তোমার 3 কার্বনের শাখা। আবার আমি কিন্তু 4 কার্বনের আরেকটা অপশন আমার হাতে আছে। সোজা আসার পর এই আমার কাছে কিন্তু এই 4 কার্বন আরেকটা 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 অপশন আছে কি, যে আমি যদি সোজা আসি, ডানে যাই, তাহলে আমার 4 কার্বন হয়। এবং এই দুই ক্ষেত্রে কিন্তু আমার কার্যকরী মূলকটা অন্তর্ভুক্ত থাকে এবং শাখা কিন্তু ছোট হয়। আর আরেকটা অপশন আছে আমার হাতে, যে আমি যদি সোজা এসে বামে আসি, এটা কিন্তু প্রধান কার্বন শিকল হবে না। কেন হবে না? কারণ কার্যকরী মূলককে নিয়ে গঠিত শিকল হবে প্রধান কার্বন শিকল। আমি যখন এই শিকল নিছি তখন তো আমি কার্যকরী মূলককে অন্তর্ভুক্ত করি নাই, এই কারণে এটা প্রধান কার্বন শিকল হবে না। তাহলে প্রধান কার্বন শিকল হবে, এইটা হবে প্রধান কার্বন শিকল 4 কার্বন এবং শাখাগুলা ছোট ছোট।
কার্বন নাম্বারিং করলে যে দিক থেকে কার্যকরীমূলক কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। কার্যকরীমূলক কাছে কোন দিক থেকে? উপর থেকে আসলে 1 2 3 4 এসে কার্যকরীমূলক, নিচ নিচ থেকে আসলে 1 2 3 4 একই কার্যকরীমূলক, তাহলে এটাই হবে কার্বন নাম্বারিং। এবার নামকরণ পূর্ণ করলে শাখা আছে দুইটা, মিথাইল আর হলো ইথাইল। আলফাবেটিক অর্ডারে আগে আসে হলো ইথাইল, তাহলে 2 ইথাইল, 3 মিথাইল। প্রধান কার্বন শিকলটা 4 কার্বনের, তাহলে বিউট। এবার ওই সাফিক্স হিসেবে আছে হলো তোমার অ্যালকোহল, অ্যালকোহলের নামের শেষে থাকে হলো নল অথবা অল। তাহলে বিউট কত নাম্বারে আছে কার্যকরীমূলক? 1 নম্বরে আছে, তাহলে বিউট 1 অল। আমি এই স্টাইলে যখন লিখবো আমার অল হবে, আমার এল হবে, আমার অয়িক অ্যাসিড হবে। আর এভাবে যদি লিখি, সবকিছু লেখার পর লিখলাম বিউটানল, বিউটানল, তখন আমি এটা লিখতে পারি বিউটানল 1। আর একটা জিনিস যদি তোমার মনে থাকে তাহলে একটু ঠিক করে দিও, সেটা হলো শুধুমাত্র অ্যালকোহলের ক্ষেত্রে আমরা ওয়ার্ড রুটকে বিউট না বলে বলি বিউটান। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে ওয়ার্ড রুটের ক্ষেত্রে আমরা সবসময় আন যুক্ত করি, ওয়ার্ড রুটের ক্ষেত্রে সবসময় আন যুক্ত করি, যেমন মিথান, তারপর ইথান, তারপর প্রোপান, তারপর বিউটান। তো যদি মনে থাকে তাহলে এটা বিউটটাকে বিউটান করে দিবে আর কি। ওটা না করলে ভুল না, এটা আর কি ওই ইংরেজির ভাওয়েল কনসোনেন্ট রুল আর কি। তো তো কেমিস্ট্রি এটা কোনো ইয়ে না। তো যদি মনে থাকে তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে ওটারে বিউটান, পেন্টান, হেক্সান, হেপ্টান, অক্টান এরকম করে দিবা শুধুমাত্র অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহলের উদাহরণটা বুঝছো? বুঝছি। বুঝছি। আচ্ছা, এরপর আসো অ্যালডিহাইড। CH3, 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 CH2, CH, CHO, CH2, CH3। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রধান কার্বন সেগুলো নির্বাচন করব। আর কার্যকরী মূলক সহ সর্বোচ্চ কার্বন সংখ্যাই হবে প্রধান কার্বন শিকল। এবং কার্যকরী মূলকের মধ্যেই কার্বন আছে, তাই কার্যকরী মূলক সহ সর্বোচ্চ কার্বন সংখ্যা নিয়ে গঠিত শিকল, এটাই হলো প্রধান কার্বন শিকল। 1 2 3 4 5। আমি যদি ডানে যেতাম তাহলে 1 2 3 4, তো আগেই বাদ, তাহলে বামে আসলে 1 2 3 4 5। এটা হলো প্রধান কার্বন শিকল। এবার কার্বন নাম্বারিং করবা, এই যে CHO, COOH এদের ক্ষেত্রে কার্বন নাম্বারিং খুবই সহজ, কারণ কার্যকরী মূলক সবসময় 1 নম্বর কার্বনে হয়। 3 4 5 সব সময় CHO এবং COOH এদের ক্ষেত্রে কার্যকরী মূলকটা 1 নম্বর কার্বনই হয়, কারণ এই কার্যকরী মূলকের মধ্যেই কার্বন আছে এবং এরা সবসময় প্রান্তে বসে, হয় ওই প্রান্তে নইলে এই প্রান্তে। তাহলে সাফিক্স প্রিফিক্স হিসেবে আছে মিথাইল আর হলো ইথাইল, তাহলে 2 ইথাইল, মিথাইল আছে 4-এ, তাহলে 4,4 ডাই মিথাইল। ওয়ার্ড রুটটা হইলো 5 কার্বনের, তাহলে পেন্ট 1। অ্যালডিহাইডের নামের শেষে থাকে হলো অ্যাল, তাহলে পেন্ট 1 অ্যাল। এবার শোনো যে অ্যালডিহাইড কিন্তু 1 নাম্বার কার্বনই হবে, তুমি কিন্তু পেন্ট 2 অ্যাল বানাইতে পারবা না। পুরো পৃথিবীর মধ্যে কিন্তু পেন্ট 2 অ্যাল নাই, কারণ অ্যালডিহাইডকে তুমি মাঝে বসাতে পারবা না, তো অ্যালডিহাইডকে তুমি যেখানেই বসাবা সেটাই হবে 1 নাম্বার কার্বন। এই কারণে অর নামের ক্ষেত্রে আমরা এই যে পেন্ট 1 এল এই কথাটা না বলে বলা উচিত পেন্টানেল, পেন্টানেল। আর কার্বন নাম্বারটা উল্লেখ করার দরকার নাই, কারণ
অ্যালডিহাইড সবসময় 1 নম্বর কার্বনই হবে। সো এটা হইলো মোর কারেক্ট। উপরের ভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এইটা হইলো বেশি কারেক্ট, পেন্টানল। কেন? কারণ ওটা তো একসময় 1 নম্বর কার্বনই হবে, তো এটা তো উল্লেখ করার দরকার নেই। ও তো 1 নম্বর কার্বন ছাড়া অন্য কোনো নাম্বার হইতে পারে না। অ্যালডিহাইড বুঝছো? বুঝছি। তাহলে অ্যালডিহাইড বুঝলে জৈব অ্যাসিডও শেষ, জৈব অ্যাসিড শেষ। কারণ অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড হুবহু একই হবে, হুবহু অ্যালডিহাইডের মতো, অ্যালডিহাইড এর মতো। পার্থক্য হইল শুধু, পার্থক্য অ্যালের স্থলে হবে অয়িক অ্যাসিড, এতটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। সিএইচও, সি ডাবল এইচ, একটা ক্ষেত্রে অ্যাল আর একটা ক্ষেত্রে অয়িক অ্যাসিড। আচ্ছা, মাঝখানে বাকি পড়লো হলো কিটোন। কিটোন, কিটোনের একটা উদাহরণ নেই, যে CH3, CH3, C double bond O, CH, C2H5, C double bond O, CH3, CH3, CH3। খুবই সহজ, প্রধান কার্বন শিকল এটা। ও, এখানে একাধিক কার্যকরীমূলক চলে আসছে, আচ্ছা, ঠিক আছে, আসুক, সমস্যা নেই। তাহলে এই হলো আহ আঁকলাম হলো তোমার, বানালাম হলো প্রধান কার্বন শিকল। এবার কার্বন নাম্বারিং করতে হবে। কোন দিক থেকে কার্যকরীমূলক আছে? 1 2 3, বাম পাশে থেকে 3 নম্বরে কার্যকরীমূলক, ডান পাশ থেকে 3 নম্বরে কার্যকরীমূলক, বাম পাশ থেকে 2 নম্বরে শাখা, ডান পাশ থেকে 2 নম্বরে শাখা, বাম পাশ থেকে একটা শাখা, ডান পাশ থেকে 2টা শাখা। তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7। শাখা হিসেবে আছে হলো মিথাইল আর হলো ইথাইল। তাহলে 4 ইথাইল, 4 ইথাইল, 4 ইথাইল। এরপর মিথাইল আছে হলো 2-এ আছে হলো 2টা, 6-এ আছে হলো একটা। তাহলে ট্রাই মিথাইল। এরপর ওয়ার টুটা কত কার্বনের? 7 কার্বনের। তাহলে হেপ্ট। এবার আমার কিন্তু সাফিক্স আছে, মানে কার্যকরীমূলক আছে 2টা, একটা আছে 3 নম্বরে, একটা আছে 5-এ, তাহলে 2টাই উল্লেখ করতে হবে। তাহলে 3,5 ডাই, কিটোনের নাম শেষে থাকে হলো ওন, তাহলে ডাই ওন। যদি একটা থাকতো তখন বলতে পারতাম আমি 3 ওন, ওটার আবার বলা যেত হেপ্টানোন 3। আর যেহেতু 2টা আছে এই জন্য 3,5 ডাইওন। এই হলো কিটোনের নামকরণ। এবং একাধিক কার্যক্রম থাকলে কি হবে সেটাও মানে বুঝতে পারলাম। যদি কিটোনের জায়গায় যদি ডাবল বন্ড থাকতো তখন তুমি লিখতে 3,5 ডাই ইন। যদি 2টা ট্রিপল বন্ড থাকতো তখন লিখতে 3,5 ডাই আইন। যদি 2টা অ্যালকোহল থাকতো তখন লিখতে 3,5 ডাই অল। কিটোন বুঝছো? বুঝছি। কিটোন শেষ, এসিড শেষ, সবই শেষ, বাকি আছে 2-1টা টুকটাক, ইথার আর হইলো এসিডের সন্তান। তো আসলে ইথারটা শেষ করি। ইথারের নামকরণ। ইথার হলো অক্সিজেন 2 হাত ফাঁকা, এটা বলা হয় ইথার। 2 হাত ফাঁকা বলতে এইখানে হলো অ্যালকাইল গ্রুপ বসে আর কি, অ্যালকাইল গ্রুপ বসে। অক্সিজেনের 2 পাশে যদি অ্যালকাইল গ্রুপ মানে কার্বন থাকে, অক্সিজেনের 2 পাশে যদি কার্বন থাকে তাহলে তারা বলা হয় ইথার। তো এই ইথার এর নামকরণের ক্ষেত্রে ওর নামকরণ একটাই, সকল ইথারকে বলা হয়, সকল ইথারের নামকরণ, সকল ইথারের নাম অ্যালকক্সি,
অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকেন হইল বড় অংশটা, অ্যালকক্সি হইল ছোট অংশ। বড় অংশ ছোট অংশ কি উদাহরণ দিয়ে বুঝতে পারবে। যেমন আমি একটা ইথার নিলাম, CH3 CH2 CH2 ও CH3। এই যে অক্সিজেন, অক্সিজেনের এই পাশটা ছোট আর ওই পাশটা বড়, এই ছোট অংশের নাম হলো অ্যালকক্সি। এক কার্বনের অ্যালকক্সির নাম হলো মিথক্সি। আর তিন কার্বনের অ্যালকেনের নাম হইলো প্রোপেন। তাহলে এই যৌগটার নাম হইলো মিথক্সি, মিথক্সি প্রোপেন। আচ্ছা, এই হলো ইথারের নামকরণ। ধরো আরেকটা উদাহরণ যদি নেই, যে এরকম যদি থাকে যে CH3 CH CH2 ও CH3, এদিকে ধরো একটা CH3 আছে। এরকম যদি শাখা থাকে, শাখা থাকলে এরকম শাখা থাকলে এইরকম শাখা যুক্ত হলে, শাখা যুক্ত হলে অ্যালকেনের মতো করবা, অ্যালকেনের মতো নামকরণ হবে। তো অ্যালকেনের মতো নামকরণ কিভাবে, তাহলে এটা হলো প্রধান কার্বন শিকল, এবং এই প্রধান কার্বন শিকলের নাম্বারিং করলে এখান থেকে এই নাম্বারিং করলে এই কার্বনের শাখা, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 1 নম্বর কার্বনে একটা শাখা শিকল আছে, সেটা হলো এই হলো 1 নম্বর কার্বনের শাখা শিকল, এটা হলো আরেকটা শাখা। তাহলে নামকরণ করলে নামকরণ হবে দুইটা শাখা, একটা 1 নম্বরে, এটার নাম হলো মিথক্সি, 2 নম্বরে হলো মিথেন। তাহলে মিথক্সি আর হলো মিথেন, মিথেন। আলফাবেটিক অর্ডার করলে এম দিয়া করতে পারলাম না, আলফাবেটিক আমি একটু গুছিয়ে লিখি। একটা হলো মিথক্সি, আর একটা হলো মিথেন। আলফাবেটিক অর্ডারে সাজালে এম দিয়া করা যায় না, ই দিয়া করা যায় না, TH দিয়া করা যায় না, ও আর এ, মিথক্সি। আর একটা হলো মিথেন, মিথেন। ও আচ্ছা, মিথেন লিখতেছি কেন আমি বারবার, এটা তো হলো গিয়া মিথাইল, মিথাইল। একটা হলো মিথক্সি আর একটা হলো মিথাইল, একটা হলো মিথক্সি আর একটা হলো মিথাইল। তাহলে মিথাইল। এবার আসো যে এম দিয়ে করতে পারলাম না, ই দিয়ে পারলাম না, TH দিয়ে পারলাম না, তাহলে ও এবং ওয়াই, এই দুইটার মধ্যে আগে আসা হলো ও। তাহলে ওয়ান, তাহলে নামকরণ যদি করি তাহলে আসবে হলো 1 মিথক্সি, 2 মিথাইল, শিকল 3 কার্বনের, তাহলে প্রো, আর অ্যালকেনের, তাহলে এটা একটা অ্যালকেনের মতো, নাম হবে প্রোপেন। আচ্ছা, এই হলো ইথারের নামকরণ। ইথারের নামকরণের ক্ষেত্রে দুইটা জিনিস দেখলাম, একটা হলো সরল ইথার, সরল ইথার। সরল ইথারের ক্ষেত্রে নামকরণ খুবই সহজ, অ্যালকক্সি অ্যালকেন, ছোটটা হবে অ্যালকক্সি, বড়টা হবে অ্যালকেন। আর এর ক্ষেত্রে হলো যখন শাখা থাকবে, শাখা থাকলে ওটা অ্যালকেনের মতো করবা, অ্যালকেনের মতো করলে এটা প্রধান কার্বন শিকল, শাখা দুইটা, একটা হলো মিথাইল একটা হলো মিথক্সি,
আলফাবেটিক অর্ডারে আগে আসে মিথক্সি, এক নম্বর কার্বনে আছে মিথক্সি, তাহলে ওয়ান মিথক্সি, টু মিথাইল প্রোপেন। এছাড়া বুঝছো? বুঝছি। এবার এসিড এর চারটা সন্তান আছে। এসিড এর সন্তান বলতে এসিড এর জাতক। এসিড এর চারটা জাতক হলো, একটা হলো এসিড অ্যানহাইড্রাইট, ওটা নামকরণ লাগে না, তো নামকরণ লাগবে কোনটার? দুইটা নামকরণ লাগবে। একটা হলো এসিড অ্যাস্টার, আর একটা হলো এসিড অ্যামাইড। একটা হলো এসিড অ্যাস্টার আর একটা হলো এসিড অ্যামাইড। এই দুটো নামকরণ শিখতে হবে, পরীক্ষা আসে। তাহলে ফার্স্ট আসো এসিড অ্যামাইড, ফার্স্টে এসিড অ্যাস্টার পড়ি। এসিড অ্যাস্টার, সকল এসিড অ্যাস্টার এর নাম হলো অ্যালকাইল, অ্যালকাইল অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট। এখন অ্যালকাইল কোনটা আর অ্যালকানোয়েট কোনটা? তার আগে তো শিখতে হবে এসিড অ্যাস্টার জিনিসটা কি। আর সি ডাবল বন্ড ও, ও এইচ, এটা হলো একটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের, এই জৈব অ্যাসিডের থেকে আমি যদি হাইড্রোজেনকে সরায়া একটা কার্বন নিয়ে আসি, তাহলে এটা বলা হয় অ্যাস্টার। জৈব অ্যাসিডের হাইড্রোজেনকে আমি যদি অ্যালকাইল মূলক দ্বারা রিপ্লেস করি, তাহলে যে যৌগটা তৈরি হয় তারা বলা হয় অ্যাস্টার। তো এই হলো একটা এস্টার। এই এস্টারের নাম, সকল এস্টারের নাম হবে অ্যালকাইল অ্যালকানয়েড। অ্যালকাইল অংশটা হবে কোনটা, অ্যালকানয়েড অংশ হবে কোনটা? এই যে অক্সিজেন, এই যে অ্যালকাইল এবং অ্যালকানয়েডটা কিভাবে খুঁজে বের করবা, ধরো একটা উদাহরণ আমি নিই, যে CH3, ধরো আর সি ডাবল বন্ড ও, ও আর প্রাইম। যেটা করবা সেটা হলো অক্সিজেনকে খুঁজে বের করবা। এই অক্সিজেনের যে পাশ বরাবর অ্যালকাইল আছে ওই পাশ বরাবর এরকম ক্র্যাক করে দিবা। তাহলে যে অক্সিজেনকে খুঁজে বের করছি ওই বরাবর ক্র্যাক করছি, করার পর এই যে একটা অ্যালকাইল তৈরি হয়েছে, এটা হলো অ্যালকাইল। আর এই যে বাকি যে অংশটা আছে, এই অংশটা হলো অ্যালকানয়েড, অ্যালকানয়েড, অ্যালকানয়েড। তাহলে অক্সিজেনকে খুঁজে বের করবা, অক্সিজেনকে এমন ভাবে ক্র্যাক করবা যেন এক পাশে অ্যালকাইল তৈরি হয়, তাহলে অপর পাশে অটোমেটিকলি অ্যালকানয়েড তৈরি হয়ে যাবে। সবাই যে ভুলটা মূলত করে, সবাই মূলত এই ভুলটাই করে, সবার ভুলটা হইলো সবাই এই বরাবর ক্র্যাক করে, যেটা হলো ভুল। তখন এটারে বলে অ্যালকাইল আর বাকিটারে বলে অ্যালকানয়েড, এই ভুলটা সবাই করে। তাহলে এই অ্যালকাইল অ্যালকানয়েড বের করার ক্ষেত্রে মনে রাখবা অক্সিজেনের সাথে থাকবে হলো অ্যালকাইল মূলকটা, তাহলে অ্যালকাইল মূলকটা থাকবে হলো অক্সিজেনের সাথে, তাহলে আর ভুল হবে না কখনো। এবার আসলে প্র্যাকটিসে যাই। তাহলে সকল অ্যাস্টারের নাম হলো অ্যালকাইল অ্যালকানয়েড। যেমন হলো H3 ডাবল বন্ড ও CH3, অক্সিজেন বরাবর আমি ক্র্যাক, তাহলে আমার কয়েকটা উদাহরণ একসাথে নিয়ে নেই। যে একটা নিলাম CH3, C ডাবল বন্ড ও, তারপর ও, CH2, CH3, আরেকটা উদাহরণ নেই, CH3, CH2, C ডাবল বন্ড ও, CH2, CH3। তাহলে এই তিনটা উদাহরণে খেয়াল করে দেখো যে আমার সকল অ্যাস্টারের নাম হলো অ্যালকাইল অ্যালকানয়েড, তাহলে এই যে এই বরাবর ক্র্যাক করে দিলাম,
অক্সিজেনকে খুঁজে বের করলাম, অক্সিজেনের এই বরাবর ক্র্যাক করলাম যেন অ্যালকাইল মূলক তৈরি হয়। অক্সিজেনকে খুঁজে বের করলাম, অক্সিজেনের এই বরাবর ক্র্যাক করলাম যেন অ্যালকাইল মূলক তৈরি হয়, কারণ অ্যালকাইল মূলক সবসময় অক্সিজেনের সাথে থাকবে। তাহলে এখান থেকে তৈরি হইলো অ্যালকাইল মূলকটা এক কার্বনের, তাহলে হলো মিথাইল। অ্যালকানয়েডটাও এক কার্বনের, তাহলে মিথানয়েড। অ্যালকাইল মূলকটা দুই কার্বনের, তাহলে ইথাইল। অ্যালকানয়েডটা দুই কার্বনের, তাহলে ইথানয়েড। অ্যালকাইল মূলকটা দুই কার্বনের, তাহলে ইথাইল। অ্যালকানয়েডটা তিন কার্বনের, তাহলে প্রোপানয়েড। এই হলো অ্যাস্টারের নামকরণ। বুঝছো অ্যাস্টার? অ্যাস্টার বুঝছো? বুঝছি। আচ্ছা, অ্যামাইড কি এর আগে দেখি আর কি। অ্যামাইড, অ্যামাইড হইলো এই যে অ্যাসিড, এই অ্যাসিড থেকে তুমি যদি OH টাকে সরায়া, OH টাকে সরায়া তার জায়গায় তুমি যদি একটা অ্যামিনো গ্রুপকে নিয়ে আসো, NH2, OH কে সরায়া তুমি একটা অ্যামিনো গ্রুপকে নিয়ে আসলা, এরে বলা হয় অ্যামাইড। এর নাম হইলো অ্যামাইড। এবং এই পৃথিবীতে যত অ্যামাইড আছে, সকল অ্যামাইডের নাম, সকল অ্যামাইড এর নাম হলো অ্যালকানেমাইড। অ্যালকানেমাইড। পৃথিবীর সকল অ্যামাইডের নাম অ্যালকানেমাইড। অ্যালকানেমাইড। পৃথিবীর সকল অ্যামাইডের নাম অ্যালকানেমাইড। এক কার্বনের অ্যামাইড হইলে তার নাম মিথানেমাইড। দুই কার্বনের অ্যামাইড হইলে তার নাম ইথানেমাইড। তিন কার্বনের অ্যামাইড হইলে তার নাম প্রোপানেমাইড। যেমন উদাহরণে যাই, HC, ডাবল বন্ড O, NH2, এটা একটা অ্যামাইড, এক কার্বনের অ্যামাইড, এর নাম হইল মিথানেমাইড। CH3, C, ডাবল বন্ড O, NH2, দুই কার্বনের অ্যামাইড, এর নাম হইল ইথানেমাইড। তিন কার্বন হইলে প্রোপানেমাইড, চার কার্বন হইলে বিউটানেমাইড, পাঁচ কার্বন হলে পেন্টানেমাইড, ছয় কার্বন হলে হেক্সানেমাইড। সহজ অনেক। এখন এখান থেকে কোশ্চেন কঠিন করে কেমনে বোর্ডে আসে, এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষায়। কোশ্চেন যেটা কঠিন করতে পারে সেটা হলো এই যে NH2, এখানে তো দুইটা নাইট্রোজেন আছে, একটা নাইট্রোজেনকে সরায়া ধরো এখানে দিয়ে দিল একটা CH3, তখন তুমি এটা কি নামে ডাকবা? একটা শাখা হইছে, CH3 শাখা আসছে, কিন্তু সেটা তো কার্বনের সাথে নাই, সেটা আছে নাইট্রোজেনের সাথে। তুমি কার্বন নাম্বারিং করলে এদিকে কার্বন নাম্বারিং করতে পারবা, কিন্তু তো নাইট্রোজেনের মতো তো নাম্বারিং করতে পারবে না। তো এর নামকরণ তুমি কিভাবে করবা? পুরো যৌগটা কয় কার্বনের অ্যামাইড, পুরো যৌগটা বলতে কি, যে অ্যামাইডটা আমি যে মার্কিং করছি, অ্যামাইডটা হইলো দুই কার্বনের অ্যামাইড, তো এটার নাম হইলো ইথানএমাইড। এর নাম হইলো ইথানএমাইড। আগেরটার মতো, এই যে আগেরটা যেরকম ইথানএমাইড, এটাও এরকম ইথানএমাইড, আগেরটা যেরকম ইথানএমাইড, এটাও হলো ইথানএমাইড। তবে এর একটা শাখা আসছে, শাখাটা আসছে কোথায়? নাইট্রোজেনে। এই কারণে আর আমি নাম্বারিং করতে পারতেছি না, এই কারণে এটা বলা হবে এরকম এন মিথাইল ইথানেমাইড। যদি এমন হয় যে CH3, C, ডাবল বন্ড O, N, CH3, দুইটা মিথাইল আসছে, তখন এটা বলবা N, ডাই মিথাইল ইথানেমাইড। যদি অন্য কোনো কিছু আসে বলতে পরীক্ষায় একটা উদাহরণ আসে, সেটা হলো নাইট্রোজেনের জায়গায় একটা এই গ্রুপ বসায়া দেয় আর কি, এটা পরীক্ষায় আসে, একটা হাইড্রোজেন, তাহলে এর নাম হবে, এই গ্রুপটার নাম কি সেটা তোমার জানতে হবে। এই যে গ্রুপটা বেনজিন, বেনজিনের থেকে একটা হাত
ফাঁকা, মানে একটা হাইড্রোজেনকে বাদ দিছে। এটার নাম হলো ফিনাইল। এর নাম হলো ফিনাইল। ফিনাইলকে লেখা হয় স্পেলিংটা এরকম, ফিনাইল। এফ দিয়া না কিন্তু, স্পেলিংটা হলো পি দিয়া, ফিনাইল। তাহলে এর নাম হবে অ্যান ফিনাইল, অ্যান ফিনাইল ইথানেমাইড, ইথানেমাইড। এবার পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি আসা যেটা, সেটা হলো CH3 ডাবল বন্ড ও নাইট্রোজেন, এদিকে দিয়ে দেয় হলো একটা মিথাইল, এবং এইদিকে দিয়ে দেয় হলো একটা ফিনাইল। তাহলে মিথাইল এবং ফিনাইল, একটা হলো মিথাইল এবং আরেকটা হলো ফিনাইল, আলফাবেটিক অর্ডারে আগে আসে কিন্তু মিথাইল। তাহলে হবে এন, এন মিথাইল, তারপর এন ফিনাইল। কয় কার্বনের শিকল, মানে অ্যামাইডটা কয় কার্বনের, 2 কার্বনের। তাহলে ইথা নেমাইড। অ্যামাইড বুঝছো? বুঝছি। আচ্ছা, একটা বিশাল অংশ শেষ। এবার আমি যেটা করবো সেটা হলো একাধিক কার্যকরী মূলক থাকবে এখন যোগের মধ্যে, এটা করা যায় নামকরণ সব পূর্ণাঙ্গ শেষ। তো এটা শুরু করবে এখন। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শেষ করে মেসেজ দিও। তাহলে এবার হলো তোমার একাধিক কার্যকরী মূলক থাকবে, এদের নামকরণ কিভাবে করবে, এবং এটি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আসলে একাধিক কার্যকরী মূলক, একাধিক কার্যকরী, একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নামকরণ। তো এর জন্য একটা এক্সট্রা জিনিস শিখতে হবে আর কি, সেটা কি যে একটা উদাহরণই ধরো বলি না, যে ধরো একটা থানার মধ্যে তো নর্মালি থাকে হলো, একটা থানার মধ্যে নর্মালি ধরো থাকে হলো ওসি থাকে, ইন্সপেক্টর থাকে, আর থাকে হলো তোমার সাব ইন্সপেক্টর থাকে, এসআই থাকে, এএসআই, এরা থাকে। তো ওই থানার মধ্যে যদি এরা থাকে তাহলে তাদের হেড বা প্রধান হইলো ওসি। কিন্তু ধরো যদি ওই থানার মধ্যে ওই দিন যদি কোনো এএসপি আসে, তখন কিন্তু ওই থানার মেইন হয়ে যায় কিন্তু এএসপি, অর্থাৎ সে সেদিন প্রধান। আবার ওই থানার মধ্যে যদি আবার পরের দিন এসপি আসে, তখন কিন্তু ওই থানার প্রধান হয়ে যায় কিন্তু তখন এসপি, মানে এসপি আর কি তখন প্রধান হয়ে যায়। তো কার্যকরী মূলকগুলোর ক্ষেত্রে এরকম একটা প্রায়োরিটি আছে, যে কে বেশি পাওয়ারফুল, কে কম পাওয়ারফুল। তো কার্যকরী মূলকের এই পাওয়ারফুল লিস্টটা কিরকম, যে কার্যকরী মূলকের ক্ষেত্রে কেমন হয়, কার্যকরী মূলকের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল, মানে পুলিশের যেরকম সবচেয়ে পাওয়ারফুল হলো আইজি, এরকম কার্যকরী মূলকের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হলো সিডাব্লিউএইচ। তার চার একটু কম পাওয়ারফুল হলো সিএইচ। তার চার একটু কম পাওয়ারফুল হলো তাদের সন্তান যারা আছে তারা, তাদের সন্তানের মধ্যে সবার গুলো লাগে না, অ্যামাইড একটা লাগে, সিও NH2, অ্যামাইড, CONH2। তারপরে কম পাওয়ারফুল এসিড, তারপরে এসিডের সন্তানরা, এসিডের সন্তানদের পর হলো অ্যালডিহাইড, এসিডের সন্তানদের পরে হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পরে হলো এসিডের সন্তান, এসিড, এসিডের সন্তান, এসিডের সন্তানের পরে হলো অ্যালডিহাইড, সরি এটা একটু ভুল হয়েছে, অ্যালডিহাইড না, এসিডের সন্তানদের পরে হইলো সায়ানাইড, CN। তারপরে হলো অ্যালডিহাইড, CHO। তারপর হইলো কিটোন, কিটোনের পর হইলো OH, OH এর পর হইলো ডাবল বন্ড, তারপর হইলো ট্রিপল বন্ড। উপর থেকে যত আমি নিচে, উপর থেকে যত আমি নিচের দিকে যাব,
উপর থেকে যত নিচের দিকে যাব, সক্রিয়তা সক্রিয়তা তত হ্রাস পাবে। এই সিএন সম্পর্কে মনে হয়, সিএন এর তো নামকরণ পড়াইনি, সিএন এর নামকরণ পরীক্ষা আসে না। সিএন সম্পর্কে যদি বলি, এই সিএন কে বলা হয়, এটা একটা কার্যকরী মূলক, এটা বলা হয় নাইট্রাইল। এটা বলা হয় নাইট্রাইল। নাইট্রাইল। এর আরেকটা নাম হলো সায়ানাইড। এবার এটা রিয়াকশন ইম্পর্টেন্ট অনেক, কিন্তু সায়ানাইডের নামকরণ পরীক্ষা আসে না। আসলেও সহজ, নাম হলো অ্যালকাইল সায়ানাইড, একজন আসে না পরীক্ষায়। তো সক্রিয়তা সিরিজ আমার মনে রাখতে হবে যে ফার্স্ট হলো সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো অ্যাসিড। অ্যাসিডের পরে হলো তাদের সন্তান যারা আছে তারা, মানে সবগুলো তো লাগে না, অ্যামাইড লাগে, এই কারণে অ্যামাইড লিখছি। তাহলে অ্যাসিডের পরে হলো তাদের সন্তানরা, তাদের সন্তানদের পরে হলো সায়ানাইড। সায়ানাইডের পরে হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পরে হলো কিটোন, কিটোনের পরে হলো ওএইচ, ওএইচ এর পরে হলো ডাবল বন্ড, তারপরে হলো ট্রিপল বন্ড। তাহলে এই জিনিসটা মনে রাখো, নামকরণ করার ক্ষেত্রে শুধু এই জিনিসটা কাজে লাগবে, এই সক্রিয়তার ক্রমটা। তো তোমার এই যে একটা থানার মধ্যে যখন এই এএসপি আসে, মানে ধরো এএসপি যখন আসে, তখন কিন্তু ওসি সহ যারা আছে সবাই কিন্তু তারা স্যার স্যার বলে ডাকে আর কি, মানে তখন সবাই হলো তার অনুগত। আর যখন এসপি আসে তখন এএসপি সহ বাকি সবাই হলো তার অনুগত। তার মানে একজন পাওয়ারফুল, বাকি সবাই হলো তাদের অনুগত। ওদের বেলাও সেম, যে যখন কার্যকরীমূলক হিসেবে সিডাব্লিউএইচ থাকবে, তখন যত কার্যকরী মূলক সহ যারা যারা থাকবে প্রতিস্থাপক, তারা সবাই হইল এসিডের প্রতিস্থাপক হবে এসিডের সাপেক্ষে। এবং তারা আর তখন কার্যকরী মূলক হিসেবে আচরণ করবে না, মানে তারা তখন কার্যকরী মূলক থাকবে না। তো তারা যদি কার্যকরী মূলক না থাকে, প্রতিস্থাপক হয়ে যায়, তখন প্রতিস্থাপক হিসেবে তাদের একটা নাম আছে, তার একটা লিস্ট শিখতে হবে। তাহলে একদিকে লিখবো হলো কার্যকরী মূলক, আর আরেক দিকে লিখবো হলো প্রতিস্থাপক হিসেবে নাম, বা শাখা হিসেবে নাম। শাখা হিসেবে নাম। তাহলে কার্যকরী মূলক আর হলো শাখা হিসেবে নাম, এরকম কয়েকটা শিখতে হবে। যেমন CONH2, এটা হলো অ্যামাইড। অ্যামাইড যদি শাখা হয় তাহলে তার নাম হবে কার্বাময়িল। কার্বাময়িল। যদি অ্যালডিহাইড যদি সায়ানাইড শাখা হয় তাহলে তার নাম হবে সায়ানো। যদি অ্যালডিহাইড শাখা হয় তাহলে তার নাম হবে কার্বালডিহাইড বা ফরমাইল। ফরমাইলটা বেশি ইউজ করি, ফরমাইল। যদি কিটোন শাখা হয় তাহলে তার নাম হবে অক্সো। কিটোন যদি শাখা হয় তাহলে তার নাম হবে অক্সো। কিটোন শাখা হইলে তার নাম হবে অক্সো। যদি OH শাখা হয় তাহলে তার নাম হবে হাইড্রক্সি। হাইড্রক্সি। তো শাখা হিসেবে নাম লিখলাম, যে যদি অ্যামাইড শাখা হয় তার নাম হবে, শাখা হিসেবে নাম হবে কার্বাময়িল। যদি সায়ানাইড শাখা হয় নাম হবে সায়ানো। যদি অ্যালডিহাইড শাখা হয় নাম হবে ফরমাইল। যদি কিটোন শাখা হয় নাম হবে অক্সো। যদি OH শাখা হয় তার নাম চেঞ্জ হয়ে যাবে হাইড্রোক্সি। তাহলে শিখলাম যে একাধিক কার্যকরী মূলক যখন থাকবে, যে সবচেয়ে বেশি প্রায়োরিটি যার থাকবে সে হবে প্রধান কার্যকরী মূলক। আর বাদ বাকি যত কার্যকরী মূলক আছে তখন তারা সবাই হয়ে যাবে শাখা। এবং তারা যখন শাখা হয়ে যাবে তখন তাদের শাখা হিসেবে একটা নাম থাকবে, ওই নামটাই বসাইতে হবে। তাহলে এবার প্র্যাকটিসে আসো। তাহলে এই একাধিক কার্যকরী মূলকের নামকরণ পারার জন্য দুইটা জিনিস লাগবে মূলত। একটা হলো এই প্রায়োরিটি লিস্ট, আর আরেকটা হলো এই ছকটা, যে কার্যকরী মূলকের শাখা হিসেবে নাম কি হয়। এবার আসো প্র্যাকটিস শুরু করি।
হলো CH3 CHOH COOH। এই যে কার্যকরী মূলক, এখানে কিন্তু কার্যকরী মূলক হিসেবে আছে দুইটা, একটা হলো COOH আর একটা হলো OH। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো COOH, তাহলে ও হবে কার্যকরী মূলক এবং এইটা হবে প্রধান কার্বন শিকল। নাম্বারিং করলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। আর ওএইচটা কিন্তু হয়ে গেছে শাখা। আর ওএইচটা যখন শাখা হয় তখন তার শাখা হিসেবে নাম হলো হাইড্রোক্সি। তাহলে হাইড্রোক্সি, টু হাইড্রোক্সি, 3 কার্বনের শিকল, তাহলে প্রোপ 1 ওয়িক অ্যাসিড। যেহেতু অ্যাসিড 1 নম্বর কার্বনই হয়, এই জন্য এটা বলা হয় প্রোপানয়িক অ্যাসিড। বুঝছো এটা? বুঝছি। হুম। তারপর 2 নম্বর উদাহরণে যাই, যে CH3 সি ডাবল বন্ড ও CH2 CHO। দুইটা কার্যকরী মূলক আছে, একটা আছে হলো কিটোন, একটা আছে হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইড এবং কিটোন যখন থাকবে তখন প্রধান কার্যকরী মূলক হবে অ্যালডিহাইড, তাহলে কিটোন হবে শাখা, এটা হবে প্রধান কার্যকরী মূলক, এটা হবে প্রধান কার্বন শিকল, এটা হবে প্রধান কার্বন শিকল। কিটোন হবে শাখা, নাম্বারিং করলে 1 2 3 4 5, তাহলে 4 অক্সো। কিটোন শাখা হিসেবে নাম হয় অক্সো, 5 কার্বনের শিকল, তাহলে পেন্ট 1 এল। এটা তো 1 নম্বর কার্বনই হবে অ্যালডিহাইড, এই কারণে এটা পেন্ট 1 এল না বলে বলা হয় পেন্টানেল। পেন্টানেল। পাশে আবার এক দেওয়া যাবে না, কারণ 1 নম্বর কার্বনই হয়। আচ্ছা, এরপর হইলো তোমার আরেকটা উদাহরণে যাই। বলছে CH3 সি CH3 CH3 CH2 CHO CH2 COOH। তাহলে এই ক্ষেত্রে প্রধান কার্বন শিকল হইলো, এইটা প্রধান কার্বন শিকল, প্রতিস্থাপক হয়ে গেল সিএইচও নাম্বারিং করলে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। সিএইচও শাখা হিসেবে নাম হলো ফরমাইল, তাহলে 3 ফরমাইল, 5 কার্বনের শিকল, তাহলে পেন্টানোয়িক অ্যাসিড। আচ্ছা, এতক্ষণ যাবো কিন্তু এগুলোর ভিতরে আমি ডাবল বন্ড ট্রিপল বন্ডকে আনি নাই। আবার প্রতিস্থাপকের যে লিস্ট করছি সেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ডকে লিখি নাই, অর্থাৎ ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এটা প্রতিস্থাপক হইতে পারে না। তো ডাবল বন্ড ট্রিপল বন্ড নিয়ে কয়েকটা উদাহরণ দেখি। যেমন CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 COOH। এইটা হলো প্রধান কার্বন শিকল, নাম্বারিং করলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 5। 5 কার্বনের শিকল, কোনো প্রতিস্থাপক নাই, তাহলে ওয়ার্ড রুট 5 কার্বনের, তাহলে পেন্ট, তাহলে পেন্ট কয় নম্বরে অ্যালকিন আছে? 3 নম্বরে, তাহলে 3 in 1 ওয়িক অ্যাসিড। বলছিলাম আমি যে ডাবল বন্ড এটা হলো প্রতিস্থাপক হইতে পারে না, এই জন্য সে সবসময় সাফিক্সে বসে। তো সাফিক্সে বসার ক্ষেত্রে তো দুইটা জিনিস বসলো সাফিক্সে, একটা হলো ইন আর একটা হলো ওয়িক অ্যাসিড। আগে কে বসবে পরে কে বসবে?
যৌগটার কার্যকরী মূলক যে এই কিন্তু সবসময় শেষে বসে। আগে যত এখন পর্যন্ত উদাহরণ প্র্যাকটিস করছো সবগুলোতে দেখছো যে নামের শেষে কার্যকরী মূলকটা থাকে। তো সকল জৈব অ্যাসিডের নামের শেষে সেই কার্যকরী মূলকটা বসে। তাহলে এটা যেহেতু একটা জৈব অ্যাসিড এই জন্য তার নামের শেষটা হয়েছে অ্যাসিড দেয়া, ওইক অ্যাসিড দেয়া। এই কারণে অ্যাসিড শেষে বসছে আর ডাবল বন্ড আগে বসছে, তাহলে 3 in 1 ওইক অ্যাসিড। তো ওই যে অ্যাসিড তো সবসময় 1 নাম্বার কার্বনই হবে, অ্যাসিড তো তার অন্য কোনো কার্বনে বসানো যায় না। 2 ওইক অ্যাসিড তো হয় না, 3 ওইক অ্যাসিড তো হয় না, সবসময় 1 ওইক অ্যাসিড হয়। এই কারণে এই জিনিসটাকে এইভাবে লেখা হয়, পেন্ট 3 in ওইক অ্যাসিড। ডাবল বন্ডের ব্যাপারটা বুঝছো? বুঝছি। ডাবল বন্ড প্রিফিক্স হতে পারে না, সবসময় সাফিক্সে বসে। এতক্ষণ যাবত যত উদাহরণ প্র্যাকটিস করলাম সেখানে 2টা করে কার্যকরী মূলক ছিল। এখন যে উদাহরণগুলো প্র্যাকটিস করবো এখানে 3টা করে কার্যকরী মূলক থাকবে। ধরে নিলাম CH3, CH2, CHOH, CH2, C ডবল বন্ড O, CHO। এইখানে 3টা কার্যকরী মূলক আছে, একটা OH, একটা CO, একটা হলো CHO। এই 3টার মধ্যে প্রায়োরিটি লিস্টে সবার উপরে হলো অ্যালডিহাইড। এই কারণে অ্যালডিহাইড হলো এখানে প্রধান কার্যকরী মূলক। তাহলে প্রধান কার্বন শিকল হবে এইটা। কার্বন নাম্বারিং যদি করি তাহলে অ্যালডিহাইডই 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5, 6। আর বাকি যে 2টা কার্যকরী মূলক আছে তারা হয়ে গেল শাখা বা প্রতিস্থাপক। একটা হইলো প্রতিস্থাপক আসলো অক্সো, আরেকটা আসলো হইলো হাইড্রক্সি। তাহলে অক্সো এবং হাইড্রক্সির মধ্যে আলফাবেটিক অর্ডারে MnO, JK, JK, L, N, N, H। তাহলে এইচ হলো আলফাবেটিক অর্ডারে আগে। তাহলে নামকরণ হবে হইলো তোমার 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি, 2 অক্সো, 6 কার্বনের শিকল, তাহলে হেক্স 1L। কিন্তু এভাবে লিখবো না, অ্যালডিহাইড তো 1 নাম্বার কার্বনই হবে, তাহলে হবে হেক্সানেল। আরেকটা উদাহরণে যাই। বললো CH3, C ডবল বন্ড O, CH2, CH ডবল বন্ড CH বন্ড COOH। COOH হইল প্রধান কার্যকরী মূলক, এটা হইলো প্রধান কার্বন শিকল। নাম্বারিং করলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। শাখা হইলো কিটোন, তাহলে 5 অক্সো, 6 কার্বনের, তাহলে হেক্স, হেক্স। 2 নম্বরে একটা ডাবল বন্ড, তাহলে 2 in 1 ওইক অ্যাসিড। যেহেতু ওইক অ্যাসিড সব সময় 1 নাম্বার কার্বনই হবে, এই জন্য চাইলে এটা কিভাবে লেখা যায়, 2 ইনোইক অ্যাসিড, 2 in ওইক অ্যাসিড, 2 in ওইক অ্যাসিড। আচ্ছা, এরপরে কিছু উদাহরণে যাই। 3 নাম্বার, CH3, CH, COH, ডাবল বন্ড, CH2, 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 CHO। অ্যালডিহাইড প্রধান কার্যকরী মূলক, এটা হবে প্রধান কার্বন শিকল।
শাখা হিসেবে আছে হলো OH, নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7, তাহলে 5 হাইড্রোক্সি, 5 হাইড্রোক্সি, 5 হাইড্রোক্সি, ওয়ার্ড রুটটা হইলো 7 কার্বনের, তাহলে হেপ, 5 এ একটা ইন আছে, তাহলে 5 ইন 1 এল, 4 এ লেখা যায় 5 ইন এল, কারণ অ্যালডিহাইড এবং অ্যাসিড এরা সবসময় এক নম্বর কার্বনই হবে। একাধিক কার্যক্রমমূলক বুঝছো? বুঝছি। শেষ, নামকরণ শেষ, অ্যালিফেটিক নামকরণ শেষ। এবার একটু কয়েকটা এরকম দেখাই যে যদি অনেক সময় জিনিসটা একটু ভিন্নভাবে থাকতে পারে। ভিন্নভাবে থাকতে পারে বলতে ব্যতিক্রম আছে কোনো? না না না, কোনো ব্যতিক্রম নেই, ব্যতিক্রম নেই। আচ্ছা, ভিন্নভাবে থাকতে পারে বলতে মানে এটা বোঝাইতেছে যে এরকম থাকতে পারে আর কি, CH3 মানে উম, এভাবে থাকতে পারে আর কি, CH2 CO, CH2, CHO। এটাই যদি আমি করি, তো এটাকে স্ট্রাকচারাল ফর্মুলাতে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য ভাঙায় লিখতে হবে। এটা দেখো আমি কিভাবে ভাঙায় লিখি। এই যে CH3 লিখলাম, CH3 বন্ড CH লিখলাম, CH একটা OH আছে লিখলাম OH। হাত আর কি কার্বনের 4টা হবে, এটা যদি মাথায় থাকে যে কার্বনের হাত 4টা হবে তাহলে সহজে পারা যাবে। ডান পাশে যেটা CH2 আছে, তাহলে এই যে একটা CH2 দিলাম, এই যে আরেকটা CH2 দিলাম, এরপর একটা CO, এরপর একটা CH2, দেন CHO। এই যে এভাবে ভাঙায় নিয়ে আসতে হবে। এবার প্রধান কার্বন শিকল হইলো, এটা হইলো প্রধান কার্বন শিকল। নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7, তাহলে যৌগের নামকরণ যদি করি, শাখা আছে একটা হাইড্রোক্সি 6 নম্বরে, তাহলে 6 হাইড্রোক্সি। 3 আবার একটা শাখা আছে অক্সো, আচ্ছা হাইড্রোক্সি আর অক্সো, তাহলে হ্যাঁ হাইড্রোক্সি আগে, তাহলে 3 অক্সো, 3 অক্সো। এই যে কিটোনটাকে এভাবে ভাঙায় লিখি তাহলে সুবিধা হবে, যে C ডাবল বন্ড ও, তাহলে 3 অক্সো, 7 কার্বনের, তাহলে হলো হেপ 1 এল বা হেপ্টানেল। আচ্ছা, এই শেষ। আর ওই যে বললা না যে ওই ব্যতিক্রম আছে কিনা, ব্যতিক্রম একটা আছে, বাট ওটা পরীক্ষা তেমন একটা আসে না। ব্যতিক্রম একটাই আছে, তারপর আমি বলে দিই দেখো। উম, সেটা হলো যেহেতু সব পড়ানো শেষ, উম, ব্যতিক্রমটা হলো যে এই জায়গায় আর কি ডাবল বন্ড আর হলো ট্রিপল বন্ড যুক্ত যৌগের নামকরণ। তো এটাও কিন্তু একাধিক কার্যকরী মূলকের মধ্যে পড়ে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যুক্ত যৌগের নামকরণ, কারণ একটা হলো ডাবল বন্ড, একটা হলো ট্রিপল বন্ড, তাহলে এটা হলো একাধিক কার্যকরী মূলকের ভিতরে পড়ে, কিন্তু এটা একটু নিয়মে একটু পার্থক্য আছে। তো পার্থক্যটা হইলো যে, ধরো আমি একটা উদাহরণ নেই, নিলাম ধরো CH2 ডাবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH। তো তুমি কিন্তু শিখছিলা যে একটু আগে দেখছো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। ধরো আমি প্রথমত বলি যে তুমি একটু আগে একাধিক কার্যক্রমমূলকের চার্টের মধ্যে দেখছো যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড বিশিষ্ট যে যৌগগুলো আছে, মানে একটু আগে চার্টের মধ্যে দেখছো যে ওই সক্রিয়তার যে সিরিজটা ছিল, ওই সক্রিয়তার সিরিজের মধ্যে ডাবল বন্ড হলো প্রায়োরিটি বেশি, তারপরে হলো ট্রিপল বন্ড। তাহলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যুক্ত যদি যৌগ থাকে,
তাহলে সেখানে প্রায়োরিটি বেশি হওয়ার কথা কার? ডাবল বন্ডের। এবং না আমরা জানি যে যার প্রায়োরিটি বেশি হবে সে হবে কার্যকরী মূলক। আর কার্যমূলক কোনো মূলকের নাম দিয়া নামটা শেষ হয়। তাহলে তুমি যখন ওই আগের মতো চিন্তা করবা, মানে তুমি যখন চিন্তা করবা কি যে এটা প্রধান কার্বন শিকল, কোনো শাখা তো নাই, 4 কার্বন আছে, তাহলে বিউট। তুমি এভাবে করবা যে বিউট, তারপর করার পরে ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, নাম্বারিং করবা, তুমি কার্বন নাম্বারিং করবা। তো কার্বন নাম্বারিং করার ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে এই যে ডাবল বন্ড কার্যকরীমূলক, তাহলে কোন দিক থেকে কার্যকরীমূলক কাছে? তাহলে কার্যকরীমূলক হলো ডাবল বন্ড তো বাম পাশে থেকে কাছে, তাহলে তুমি বলবা যে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। তারপর নাম লিখবা যে বিউট। তুমি যেহেতু জানো ডাবল বন্ড কার্যকরীমূলক, ওর প্রায়োরিটি বেশি, ও কার্যকরীমূলক, তাহলে বিউট 4 আইন 1 ইন, 4 আইন না, সরি 3 আইন, ছোটটা নিতে হয়, বিউট 3 আইন 1 ইন। তুমি এভাবে করবা আর কি। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, কিন্তু এটা আসলে কারেক্ট না, মানে এই যে বললাম না ব্যতিক্রম আছে কিনা, এই একটাই ব্যতিক্রম আছে। তাহলে এটা একটা নিয়ম আছে যে ডাবল বন্ড ট্রিপল বন্ড যুক্ত যৌগের নামকরণ একটা নিয়ম আছে। তো নিয়মটা আমরা একটু খেয়াল করি যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদের নামকরণের নিয়মটা কি? তাহলে নিয়মটা হলো 1 নাম্বার, যে কার্বন নাম্বারিং এর ক্ষেত্রে নিয়মটা হইলো কোন দিক থেকে অসম্পৃক্ততা কাছে, অসম্পৃক্ততা কাছে, 1 নাম্বার প্রায়োরিটি। 2 নাম্বার, কোন দিক থেকে, যদি দুই দিক থেকেই অসম্পৃক্ততা কাছে হয় তাহলে কোন দিক থেকে ডাবল বন্ড কাছে। তাহলে কার্বন নাম্বারিং এরটা ব্যাপারটা গেল ওই জায়গায়। আর নামকরণ পূর্ণকরণের ক্ষেত্রে মনে রাখবা ট্রিপল বন্ড দিয়ে নাম শেষ হবে, বাস এতটুকুই আর কি। তাহলে ওই যে শুরুর যে উদাহরণটা লিখছিলাম, তাহলে ওই উদাহরণটা আবার ফেরত আসি, যে CH2 ডাবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH। তাহলে আমি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড বিশিষ্ট যে যৌগগুলো আছে এই যৌগগুলোর নামকরণ কিভাবে করব? আমি দেখব কোন দিক থেকে অসম্পৃক্ততা কাছে। এটা হলো প্রধান কার্বন শিকল, কোন দিক থেকে অসম্পৃক্ততা কাছে। অসম্পৃক্ততা জিনিসটা কি, মানে পাই বন্ধন আর কি। যে সকল যৌগগুলোতে ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে তাদের বলা হয় অসম্পৃক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ততা বলতে আসলে বোঝায় কাকে? ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। ডাবল বন্ড একটা অসম্পৃক্ততা, ট্রিপল বন্ড একটা অসম্পৃক্ততা। তাহলে কোন দিক থেকে অসম্পৃক্ততা কাছে? দুই দিক থেকে অসম্পৃক্ততা কাছে। তখন আমি দেখবো কোন দিক থেকে ডাবল বন্ড কাছে। যদি দুই দিক থেকে অসম্পৃক্ততা কাছে হয় তখন দেখবো কোন দিক থেকে ডাবল বন্ড কাছে। বাম পাশের থেকে ডাবল বন্ড কাছে। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। নামকরণ হবে বিউট, নাম কিন্তু শেষ হবে অ্যালকাইন দ্বারা, তাহলে 1 ইন 3 আইন। তো বুঝতে পারছো এই যে একাধিক ডাবল বন্ড ট্রিপল বন্ডের ব্যাপারটা বুঝছো? বুঝছি। আরো আরো দুইটা উদাহরণ দেখি। CH3 CH ডাবল বন্ড CH, CH ডাবল বন্ড CH। তাহলে এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড, তুমি তো নিয়ম জানো কার্বন নাম্বার, এটা হলো প্রধান কার্বন শিকল, তুমি কার্বন নাম্বারিং এর নিয়ম জানো কোন দিক থেকে অসম্পৃক্ততা কাছে। অসম্পৃক্ততা কাছে হলো ডান পাশ থেকে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এরপর পুরো যৌগটার প্রধান কার্বন শিকল হলো 5 কার্বনের শিকল, তাহলে পেন্ট। পেন্ট
এরপর জানো অ্যালকিন এবং অ্যালকাইন যখন থাকবে ডাবল বন্ড ট্রিপল বন্ড, তখন অ্যালকাইন দ্বারা নাম শেষ হবে, তাহলে 3 in 1 আইন। দুই সেট থেকে যদি ট্রিপল বন্ড দিয়ে শুরু হয় বা অসম্পৃক্ত দিয়ে শুরু হয়। এই উদাহরণটি তো ফার্স্ট উদাহরণ ছিল, যে দেখো এক পাশে ডাবল বন্ড আরেক পাশে ট্রিপল বন্ড। হ্যাঁ বলো। না না, এই যে তুমি যে কোশ্চেন করলে এটা, এই যে প্রথম উদাহরণটাই এমন ছিল যে দুই দিক থেকে অসম্পৃক্ততা কাছে, তখন আমি দেখবো কোন দিক থেকে ডাবল বন্ড কাছে। দুই সাইডে যদি ডাবল বন্ড হয়। দুই সাইডে ডাবল বন্ড হলে তো আর ব্যতিক্রমের মধ্যে পড়লো না। মানে তুমি যা প্রশ্ন করছিলা যে এই একাধিক কার্যকরী মূলকের কোনো ব্যতিক্রম আছে কিনা, এই একটাই ব্যতিক্রম আছে পুরো পৃথিবীতে আমার জানা মতে আর কি, যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যুক্ত, এবং এটা তোমাদের বইও আছে, এটা গোসের বই আছে আর কি, যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই আগের নিয়ম যেগুলো পড়াইলাম একটু ওগুলো ফলো করে না, আমি তার জন্য একটু দুইটা লাইন এক্সট্রা মনে রাখতে হয়, যে তাদের কার্বন নাম্বারিং এর নিয়ম হলো কোন দিক থেকে অসম্পৃক্ততা কাছে আর কোন দিক থেকে ডাবল বন্ড কাছে। আর নামকরণ পূর্ণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ট্রিপল বন্ড দিয়ে নামটা শেষ হবে, এতটুকুই। আর তুমি যদি দুই পাশে ডাবল বন্ড দাও তাহলে ওটা তো আর ব্যতিক্রমের মধ্যে পড়লো না, ওটা তো আগের মতো হয়ে গেল যে একাধিক কার্যকরী মূলক থাকলে কি হবে। বুঝতে পারছো? হচ্ছে হচ্ছে বেশি জটিল করতে গিয়ে ইজি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো না, নিয়ম শিখে গেছে, আমি যত উদাহরণ দিব সবগুলো এখন পারবো, একটা দিই তারপরেও, যে CH3 ডাবল বন্ড CH টু ট্রিপল বন্ড CH। তাহলে এখন এই যে এটা প্রধান কার্বন শিখো, কোন দিক থেকে অসম্পৃক্ততা কাছে, ডান পাশ থেকে অসম্পৃক্ততা কাছে, 1 2 3 4 5 6। তাহলে পাঁচে একটা মিথাইল আছে, তাহলে 5 মিথাইল, শিকলটা 6 কার্বনের, তাহলে হলো হেক্স। নাম শেষ হবে অ্যালকাইন দ্বারা, তাহলে 4 in 1 আইন। যাই হোক, নামকরণ শেষ, অ্যালিফিটিক যুগের নামকরণ শেষ। এরপরে আছে হলো তোমার অ্যারোমেটিক যুগের নামকরণ। অ্যারোমেটিক যুগের নামকরণ পরীক্ষায় আসে না, তো কন্টিনিউ করবো নাকি এই পর্যন্ত রাখবো, নেক্সট ক্লাস অ্যারোমেটিক শুরু করবো? 5-10 মিনিট লাগবে আর কি ওটা পড়তে। আপনি চাইলে পরে দেন, নাহলে নেক্সট ক্লাসে। আচ্ছা শেষই করে দিই, কারণ অ্যালিফিটিক অ্যারোমেটিক যুগে যেগুলো আছে ওগুলো মুখস্থ টাইপের, বোঝার তেমন কিছু নাই আর কি। শেষই করে দিই আমি, তাহলে এক ক্লাসে নামকরণ শেষ থাকলো। অ্যালিফিটিক তো পড়লাম, এরপর আসো অ্যারোমেটিক। অ্যারোমেটিকের ক্ষেত্রে আমি নামকরণের একটা নিয়ম শিখাবো, নিয়ম বলতে আগে যা শিখছো তাই, একটা প্র্যাকটিস করাবো আর কি। আর পাশাপাশি কিছু অ্যারোমেটিক যৌগ তোমার মুখস্থ রাখতে হবে, কিছু অ্যারোমেটিক যৌগ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, নিয়ম, কিছু অ্যারোমেটিক যৌগ মুখস্থ রাখতে হবে, আর কিছু অ্যারোমেটিক যৌগ তুমি নিয়ম দিয়ে করতে পারবা। কিছু অ্যারোমেটিক যৌগ আছে যেগুলো আসলে কোনো নিয়মটা মানে না, মানে তাদের নিজস্ব নামই আছে। আচ্ছা, তো ফার্স্টে শুরু করি, দেখো প্রথমত উম, এটা তো জানো যে এটার নাম হলো বেনজিন। এখন এই বেনজিনের মধ্যে যদি আমি যুক্ত করি CH3, তাহলে এটার নাম হলো মিথাইল বেনজিন। মিথাইল বেনজিন। এই মিথাইল বেনজিনের আবার আরেকটা নাম আছে, এটার নাম হলো টলোইন। আচ্ছা, বেনজিনের মাথায় যদি আমি একটা হ্যালোজেন বসাই তাহলে এটার নাম হলো হ্যালোবেনজিন। হ্যালোবেনজিন। যেমন উদাহরণ হিসেবে ধরো আমি বেনজিনের মাথায় বসাইলাম ধরো আয়োডিনকে, তাহলে এটার নাম হবে আয়োডো বেনজিন। ঠিক আছে, এরকম মানে 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 পারার জিনিস, মানে এটা আর কি তোমার প্র্যাকটিসের মাধ্যমে বা উনি নিজে পারতে পারে, রুলস টুলস নাই কোনো, আর রুলস টুলস দিয়ে এগুলো হবেও না। So, এই জিনিসগুলো তুমি মনে রাখতে হবে, যে বেনজিনের মাথা যেটা CH3 বসাই দিই তাহলে তার নাম হলো মিথাইল বেনজিন, যে তার মাথায় একটা হ্যালোজেন বসাই নাম হলো হ্যালোবেনজিন, ক্লোরিন বসাইলে ক্লোরোবেনজিন, ব্রোমিন বসাইলে ব্রোমোবেনজিন, আয়োডিন বসাইলে আয়োডোবেনজিন। আর এই অ্যারোমেটিক যৌগের এগুলো পরীক্ষায় আসে না, আমি পরে দিচ্ছি একটাই কারণে, যে ওই সামনে যখন রিয়েকশন পড়াবো তখন যাতে এই নামকরণ নিয়ে সমস্যা না হয় আর কি, কারণ নামকরণ তো
পরীক্ষা আসে তার চেয়ে বড় কথা হলো নামকরণ হলো রিয়েকশন পড়ার সময় কাজে লাগবে, একটা যৌগকে তুমি কি নামে ডাকবা। তো এটাই বেশি ইম্পর্টেন্ট আর কি, ওই পরীক্ষা 1 মার্কস আসার চাইতে। আচ্ছা, তো হ্যালোবেনজিন, আয়োডোবেনজিন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন। ধরো বেনজিনের মাথায় যদি আমি বসাই দিই এই জিনিসটা, যে CH3 এই যৌগটার নাম হইলো কিউমিন, ওর নাম হইলো কিউমিন। যদি বেনজিনের মাথায় আমি বসাই এই জিনিসটা CH ডাবল বন্ড CH2, এটার নাম হইলো স্টাইরিন। আচ্ছা, তোমাদের তো যোগাযোগ ফুল সিলেবাস না? জি ফুল সিলেবাস। আচ্ছা, বেনজিনের মাথায় তুমি যদি এই জিনিসটা বসাও SO3H, এটার নাম হলো বেনজিন। বেনজিন সালফোনিক, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিনের মাথায় যদি তুমি বসাও যে CHO, আচ্ছা এটা পরে আসি। বেনজিনের মাথায় যদি তুমি বসাও NO2, তাহলে এটার নাম হলো নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। যদি বেনজিনের মাথায় বসাও COCH3, এইটার নাম হইলো এসিটোফেনন। এসিটোফেনন। বেনজিনের মাথায় তুমি যদি বসাও সিও, এই CH3 জায়গায় আবার বসে আর একটা ফিনাইল গ্রুপ, তাহলে এইটার নাম হলো বেনজোফেনন। বেনজোফেনন। রিয়েকশন যখন পড়বা না, এই যে যা লিখতেছি আমি এনে সবগুলা তৈরি হবে, সবগুলা তৈরি হবে বা সবগুলার বিক্রিয়া পড়বা, তখন এই নামগুলো আবার আসবে। এসিটোফেনন, বেনজোফেনন। বেনজিনের মাথায় যদি বসাও NH2, এর নাম হলো অ্যামিনো বেনজিন। অ্যামিনো বেনজিন। এর বিখ্যাত নাম হইলো এনিলিন। এনিলিন। এবার তোমার একটা বেসিক জিনিস শেখাবো। বেসিক জিনিসটা হলো এই যে বেনজিন, বেনজিনের থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে বাদ দাও, তাহলে এই যে একটা গ্রুপ তৈরি হইলো, এই গ্রুপের নাম হলো ফিনাইল গ্রুপ। ফিনাইল। আর এই যে বেনজিন, এই বেনজিনের মধ্যে তুমি যদি একটা CH3 যুক্ত করো, তাহলে এটার নাম হলো, একটু আগে দেখছো মিথাইল বেনজিন, আর আরেকটা নাম হলো টলোইন। এইবার এই যে টলোইন, এই টলোইন থেকে যদি তুমি একটা হাইড্রোজেনকে বাদ দাও, তাহলে উৎপন্ন হয় এই যে বেনজিন, একটা হাইড্রোজেন বাদ দিলে হয় CH2, তার একটা হাত ফাঁকা। এটা বলা হয় বেনজাইল। বেনজাইল। এই যে বেনজাইল, এখান থেকে তুমি যদি আরেকটা হাইড্রোজেনকে বাদ দাও, তাহলে আসে বেনজিন, আর একটা হাইড্রোজেন থাকে, দুইটা হাত ফাঁকা হয়, এর নাম হলো বেনজাল। এইখান থেকে যদি আরেকটা হাইড্রোজেনকে সরাও, তাহলে হয় বেনজিন, একটা কার্বন থাকে, তিনটা হাত ফাঁকা, এর নাম হলো বেনজো। বেনজাইল, বেনজাল, বেনজো। তাহলে টলোইন থেকে একটা হাইড্রোজেন সরাইলে হয় বেনজাইল, আরেকটা হাইড্রোজেন সরাইলে হয় বেনজাল, আরেকটা হাইড্রোজেন সরাইলে হয় বেনজো। তাহলে এই বেনজিন CH2Cl, এর নাম হলো বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ডাইক্লোরাইড। না, বেনজাইল একটা ক্লোরিন আছে, সো বেনজাইল ক্লোরাইড।
বেনজিন, তার উপরে দিলাম CH Cl2, এর নাম হলো বেঞ্জাল ডাইক্লোরাইড। বেনজিন, তার মাথায় দিলাম Cl3, এর নাম হলো বেনজো ট্রাইক্লোরাইড। আচ্ছা, এরপর বেনজিন, CH2, বেনজাইল, একটা OH দিলাম, এর নাম হলো বেনজাইল অ্যালকোহল। বেনজিন, কার্বন CH, দুইটা হাত ফাঁকা, তাহলে এটা হলো বেনজাল। একটা অক্সিজেন দিলাম, এটা কিন্তু একটা অ্যালডিহাইড মূলক হয়ে গেল, CHO। এটাই হয়ে গেল বেনজিন CHO, এর নাম হলো বেনজালডিহাইড। এর নাম হলো বেনজালডিহাইড। বেনজালডিহাইড। বেনজিন, কার্বন তিনটা হাত ফাঁকা, এইখানে দিলাম অক্সিজেন, এখানে দিলাম OH, এটা কিন্তু হয়ে গেল বেনজিন COOH। ছিল বেনজো, হইলো বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এরপর এগুলো গেল। হ্যাঁ, মুখস্থ টাইপের মোটামুটি সবই শেষ। মুখস্থ টাইপের কাহিনী শেষ। এবার দু একটা বুঝে বুঝে করতে পারো, যেমন ধরো দিলাম বেনজিন, তার উপরে দিলাম COOH, এটার নাম কিন্তু বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডের এই COOH হলো এক, মানে COOH-টা যেই কার্বনে যুক্ত আছে, এই কার্বনটা হলো 1 নাম্বার কার্বন, এটা হবে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। আচ্ছা, এটা এরকম হবে কখন? আচ্ছা, এরকম না, এরকম না, এরকম না, এরকম না। ধরো ধরো এটা আছে হলো তোমার COOH, এইখানে ধরো আমি এটা দিয়ে দিলাম হলো ক্লোরিন। এখন হলো আমি যদি নাম্বারিং করি, তাহলে COOH-টা যেই কার্বনে যুক্ত আছে এটা হবে 1 নাম্বার কার্বন, COOH-টা যে কার্বনে যুক্ত আছে ওইটা হবে 1 নাম্বার কার্বন। এই হলো 1 নাম্বার। তো এবার বামে যাবে না ডানে যাবে, কোন দিক থেকে? প্রতিস্থাপক কাছে। ডানে গেলে প্রতিস্থাপক কাছে, তাহলে এইটা হবে 2 নাম্বার কার্বন, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার, এটা হবে 5 নাম্বার, এটা হবে 6 নাম্বার। এটার নাম হলো 2 ক্লোরো বেনজোইক অ্যাসিড। 2 ক্লোরো বেনজোইক অ্যাসিড কার্যকরী মূলক থাকলে এরকম ভাবে নামকরণ করতে হয়। তো আরেকটা উদাহরণ দেখি, যে একাধিক কার্যকরী মূলক যদি থাকে, তো এটা হইলো COOH, আর এদিকে দিয়ে দিলাম ধর একটা OH, তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এবং OH কিন্তু এখন হয়ে গেছে প্রতিস্থাপক। আর OH যদি প্রতিস্থাপক হয় তাহলে তার নাম হয় হাইড্রোক্সি, তাহলে 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। আরেকটা উদাহরণ নিলাম, লাস্ট উদাহরণ, যে দিলাম হইলো বেঞ্জালডিহাইড, এতে দিলাম OCH3, এতে দিলাম OH, এটা 1 নাম্বার কার্বন, এদিক থেকে কাছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে একটা হলো মিথক্সি আর একটা হলো হাইড্রোক্সি। আলফাবেটিক অর্ডারে আগে আসে হইলো হাইড্রোক্সি, হলো তোমার আগে আসে, তাহলে 4 হাইড্রোক্সি, 2 মিথক্সি
বেঞ্জালডিহাইড। এইটুক পর্যন্ত বুঝছো? বুঝছি। এগুলো পরীক্ষায় আসে না, বইয়ে আছে তো এই জন্য পড়াইলাম আর কি। পরীক্ষায় কি আসবে না আসবে তো বলে দিব সব। আচ্ছা তাহলে এরপরে আসলে ধরো একদম শেষে চলে আসছি, জাস্ট দুই তিনটা উদাহরণ দেখবো যে এগুলো তো কার্যকরীমূলক ছিল, সিএইচও সিডাব্লিউএইচ। যদি কার্যকরীমূলক না থাকে, যে কার্যকরী মূলক হলো তোমার নাই। যেমন উদাহরণ হইতে পারে তোমার বেনজিন আছে, বেনজিনে ধরো এদিকে একটা সিএইচ থ্রি আছে, এদিকে একটা সিএইচ থ্রি আছে। তাহলে এটা ধরো 1 নম্বর কার্বন হলে এটা 2 নম্বর কার্বন, তাহলে এটা বলবা 1,2 ডাই মিথাইল বেনজিন। ধরো যে বেনজিন, এখানে আছে ধরো ব্রোমিন, এখানে আছে ধরো ব্রোমিন। এরা তুমি বলতে পারো 1, 2, 3, 4, 5, 6, 1,3 ডাই ব্রোমো বেনজিন। এখানে একটা বেনজিন, এখানে একটা নাইট্রো, এখানে একটা নাইট্রো। 1, 2, 3, 4, 5, 6, 1,3 ডাই নাইট্রো বেনজিন। বুঝছো এতটুক? বুঝছি। এবার যা নামকরণ করলাম না, এগুলো আরেকটা ভাবে করা যায়, এটা নাম হলো অর্থ মেটা প্যারা। এভাবেও করা যায়। তাহলে জিনিসটা একটু বুঝাই যে ধরো বেনজিনের মাথায় যদি একটা প্রতিস্থাপক থাকে, যে কোনো প্রতিস্থাপক থাকে, তার রেসপেক্টে এই যে কাছের যে দুইটা পজিশন, এরা বলা হয় অর্থ, এরা বলা হয় অর্থ। মাঝের যে পজিশন, এরা বলা হয় মেটা, এরা বলা হয় মেটা। একদম অপোজিট যে পজিশন, এরা বলা হয় প্যারা। তাহলে ধরো বেনজিন আছে, এদিকে আছে ধরো COOH, এদিকে আছে OH। তাহলে COOH এর সাপেক্ষে এই পজিশনটা হলো অর্থ। তাহলে বলতে পারি আমি অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এভাবে বলা হয় ও হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। তাহলে আসো, এই যে দেখো খেয়াল করো, এটা তুমি বলতে পারো কি নাইট্রোটা মেটা পজিশনে আছে, তুমি বলতে পারো মেটা মেটা নাইট্রো নাইট্রোবেনজিন। পুরোটা একটা নাইট্রোজেন NO2 যখন থাকে বেনজিনের মধ্যে, ওটা বলা হয় নাইট্রোবেনজিন। তার সাপেক্ষে মেটা পজিশনে একটা NO2 আছে, তাহলে মেটা নাইট্রোবেনজিন। তার আগেরটা বলা হয় মেটা ব্রোমোবেনজিন। তার আগেরটা বলা হয় অর্থ মিথাইল টলোইন। এটা বলা হয় অর্থ মিথক্সি, না এটা বলা হবে প্যারা হাইড্রোক্সি অর্থ মিথক্সি বেঞ্জালডিহাইড। এটা বলা হবে অর্থ হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটা বলা হবে অর্থ ক্লোরো বেঞ্জোইক অ্যাসিড। এই তো অর্থ মেটা প্যারা, এই ব্যাপারটা বুঝছো? বুঝছি। নামকরণ শেষ। এখন আজকে যা পড়ালাম এখান থেকে বোর্ডে আসার মতো কোশ্চেন কি আছে তার একটা লিস্ট করি। বোর্ডে আসার মতো কোশ্চেন হলো যে অ্যালকেনের নামকরণ, অ্যাল অ্যালকাইনের নামকরণ, অ্যালকিনের নামকরণ আর কি, অ্যালকিনের নামকরণ, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড,
অ্যাস্টারের নামকরণ, অ্যামাইডের নামকরণ। আর 2 নাম্বার, একাধিক কার্যকরী মূলক। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন বেশি আসে। বাকিগুলো থেকে আসে যে তা না, মানে আসে না যে তা না, এখান থেকে প্রশ্ন আসে, তবে এই দুটো টপিক থেকে কোশ্চেন তুলনামূলক বেশি আসে। ঠিক আছে, নামকরণ শেষ। নামকরণ নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি, কোনো সমস্যা? এগুলা কি খতে আসে নাকি? শুরুতে বলছিলাম, ক্লাসের শুরুতে শুধু কতে আসে আর এমসিকিউতে আসে। মেনলি এমসিকিউতে আসে, বোর্ডে সবসময় একটা এমসিকিউ থাকে। আর অনেক সময় কতেও আসে, মেনলি এমসিকিউতে আসে, যা পড়ালাম আজকে ক্লাসে। তবে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, মানে যোগাযোগ পড়ানোর ক্ষেত্রে তো নামকরণ লাগবেই। নামকরণ ছাড়া তো আর যোগাযোগ পড়তে পারবো না। এবিসিডি না শিখলে তুমি তো আর ওই পড়াশোনা শুরুই করতে পারবে না। তো নামকরণ ছাড়াও যোগাযোগ শুরু করা যায় না। আচ্ছা, তাহলে নামকরণ শেষ, নেক্সট ক্লাসে সমানতা শুরু করবো। 2টা ক্লাস লাগবে সমানতা শেষ করতে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর রেকর্ডটা কেমনে দিবেন? টেলিগ্রামে দিয়ে দিই। টেলিগ্রামে না দিয়ে ইউটিউবে দিন। ইউটিউবে একটা আপনার চ্যানেলে আপলোড করে ভিডিওটা প্রাইভেট করে লিঙ্কটা শেয়ার দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।